আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ নাইমুর রহমান, আপনাদের সাথে আছি। আর আপনারা ইতিমধ্যে অনেকেই জয়েন হয়েছেন। যারা যারা জয়েন হয়েছেন তাদের সবাইকে জানাই অ্যাডভান্টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য বা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি আর কথা বাড়াবো না, আমরা 9টা থেকে শুরু করার কথা ছিল, অলরেডি 9টা 6 বাজে, 6 মিনিট ওভার। তো আপনাদের আর লেট করাবো না, আমরা শুরু করে দিব। So, আর আমাদের তো রেকর্ড ভিডিও থাকবে, যারা পরে জয়েন করবেন তারা হয়তো রেকর্ড দেখে নেবেন আর কি। তো সংক্ষেপে আমি আমার পরিচয় সম্পর্কে কিছু বলে নেই। সেটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান, এমডি নাইমুর রহমান। আমি আমার পড়াশোনা হচ্ছে বিএসসি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2022-এ। এর আগে হচ্ছে আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম। আর হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স যদি বলি, সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে 2 বছর জব করেছি। প্লাস হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্টে ছিলাম 2 বছর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। দেন এখন আমি বর্তমানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আছি, সেটা এখানে টেকনিক্যাল অফিসার হিসেবে আছি। দেন হচ্ছে আমি অ্যাডভান্টেক বিডির সাথে আছি হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে। হ্যাঁ। তো এই ছিল আমার হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়। সেই সাথে হচ্ছে আমি বাইরে টুকটাক অটোক্যাডের কাজ আর কি, ডিজাইনের কাজটা করি। তো আপনি, আশা করি আমি আজকে এই সেমিনারে যা দেখাবো দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো অলরেডি যারা জয়েন করছেন তারা হয়তো বা অটোক্যাড সম্পর্কে মোটামুটি অবগত। হ্যাঁ, না হলে তো আর অটোক্যাড জানার জন্য বা শেখার জন্য অলরেডি জয়েন করেননি, সে কারণে আমি বলতেছি যে অটোক্যাড সম্পর্কে হালকা কিছু আমি প্রাথমিকভাবে বলে নেই। সেটা হচ্ছে, অটোক্যাডটা কি আসলে। হ্যাঁ, অটোক্যাড এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আমরা 2D এবং 3D ডিজাইন করার জন্য ইউজ করি। হ্যাঁ, 2D এবং 3D ডিজাইন বলতে আমাদের 3D মিনস হচ্ছে 3 ডাইমেনশন, এন্ড 2D আছে 2 ডাইমেনশন। আমরা টপ ভিউ বা ফ্রন্ট ভিউ, সাইড ভিউ যদি দেখি, সেটা হচ্ছে আমাদের 2D ফন্ট বলে। আর হচ্ছে 3D ভিউ হচ্ছে আমাদের 3 সাইড থেকে দেখা যাবে, বা 3 সাইড দেখা যাবে, সেটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশন ভিউ আর কি, 3D, এটাকে 3D বলি আমরা। আর অটোক্যাড হচ্ছে, ক্যাড মিনস হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সো বোঝা যাচ্ছে এটা একটা ডিজাইনিং সফটওয়্যার। সো এটা সম্পর্কে আরেকটু যদি বলি, সেটা হচ্ছে দ্য ওয়ার্ড অটোক্যাড ইজ মেড আপ অফ 2 ওয়ার্ড। সেটা হচ্ছে অটো অ্যান্ড ক্যাড। অটো মিনস হচ্ছে অটো, লোগো অফ কোম্পানি, একটা কোম্পানি। দেন হচ্ছে ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। এটা হচ্ছে ডেভেলপ করা হয়েছে হচ্ছে অটোডেস্ক কোম্পানি থেকে। অটোডেস্ক এর আরো অনেক অনেক সফটওয়্যার আছে, যেমন হচ্ছে আমরা অনলাইন বেস কিছু সফটওয়্যার দেখতে পাই। এরপর আছে অফলাইন, বলতে এই অটোক্যাড অফলাইন, এরকম কিছু সফটওয়্যার আছে, ওদের অনেকগুলো সফটওয়্যার আছে। তার মধ্যে অটোক্যাড হচ্ছে একটা, সেটা হচ্ছে অটোডেস্ক কোম্পানির আন্ডারে। সো এটা একটু ইউএসএ বেসড একটা কোম্পানি। ইউএসএ থেকে ওরা ইয়ে করে আর কি। আর এটা ইউজ হয় মূলত 2D এবং 3D মডেলিং এর জন্য আর কি, মূলত। হুম। আর এটার হিস্টোরি সম্পর্কে যদি বলি কিছু একটা, সেটা হচ্ছে ফার্স্টে যখন 1982 সালে যখন অটোক্যাড ডেভেলপ হলো, সেটা ছিল হচ্ছে অটোক্যাড 1.0। দেন হচ্ছে 1987 সালে যেটা রিলিজ হয়েছে, সেটা হচ্ছে অটোক্যাড রিলিজ 9। দেন 1982, 1992 এটা হচ্ছে অটোক্যাড রিলিজ 12। দেন হচ্ছে অটোক্যাড রিলিজ 14, মানে হচ্ছে 1997 এটা রিলিজ হয়েছিল। এটা হচ্ছে অটোক্যাড 2000, এটা হচ্ছে 1999 সালে রিলিজ হয়েছিল। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন, অটোক্যাড আমরা আমাদের কিন্তু মানে সালের সাথে অনেকে মিলাই ফেলে, যে অটোক্যাড 2020 মানে হচ্ছে 2020 মানে এটা রিলিজ হয়েছে, কিন্তু না, একটু অ্যাডভান্স ভাবে এখন কিন্তু অটোক্যাড 2025 পর্যন্ত, আপডেট পর্যন্ত আসছে আর কি, অটোক্যাড 2025 পর্যন্ত। তো আরেকটা যদি দেখি, সেটা হচ্ছে 2007-এ আসছে যেটা, সেটা 2007, অটোক্যাড 2007 এটা মোস্ট ফেমাস একটা জায়গা করে নিছিল 2007-এ এসে। কারণ এখন পর্যন্ত যদি দেখবেন যে ব্যাকডেটেড কিছু পার্সন যদি দেখি, সেটা হচ্ছে মানে ইন্ডাস্ট্রিতে ইউজ করে 2007, অটোক্যাড 2007-ই ম্যাক্সিমাম টাইম ইউজ করতেছে। মানে 10, 14, 18 এগুলো খুব একটা পাবেন না। আবার এখন বর্তমানে যেগুলো আছে সেগুলো আপডেটেড। হ্যাঁ, অটোক্যাড 7 রিলিজ রিলিজ হয়েছিল 2006-এ। দেন অটোক্যাড 2010 রিলিজ হয়েছিল 2009-এ। তো দেখেন এখানে আবার ভেরিয়েশন আছে। দেন হচ্ছে অটোক্যাড 2014, 2013-তে রিলিজ হয়েছিল। এরপর অটোক্যাড 2018-তে, 2017-তে। দেন হচ্ছে অটোক্যাড 2022, হচ্ছে 21-এ। হ্যাঁ, এখন বর্তমানে যেটা রানিং আছে, আমরা যে অটোক্যাডে কাজ করবো, সেটা হচ্ছে অটোক্যাড 2020। বাট এখন পর্যন্ত যেটা আপডেট আসছে, সেটা হচ্ছে অটোক্যাড 2025। বাট আমাদের কাছে এই মুহূর্তে 2025টা অ্যাভেলেবল না, আমাদের কাছে 2020টা অ্যাভেলেবল আছে। তো কাজ মোটামুটি সেম, কোনো চেঞ্জ নাই। আপনি 2017 দিয়েও যা কাজ করবেন, 2020 দিয়েও সেম কাজটা করবেন, হয়তো বা টুকটাক একটু আপডেট আসছে, জাস্ট ওটা আমাদের কোনো ইম্প্যাক্ট করবে না, ফ্যাক্ট না। হ্যাঁ, আমরা ইজিলি কাজ করতে পারবো। 2007 দিয়েও কাজ করা সম্ভব, কিন্তু এতে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। মানে একটু আপডেট আসছে, এই তো আর কি।
এখন আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা ফাইল 2022-এ কাজ করেন, সেটা আপনি ব্যাকডেটেড কোনো সফটওয়্যার দিয়ে অন করলে হয়তো প্রাথমিকভাবে অন হতে একটু সমস্যা করবে। সেক্ষেত্রে আপনি কনভার্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি ব্যাকডেটেড কোনো সফটওয়্যার, মানে আপনার যদি 10 বা 7 বা 14 দিয়ে যদি অন করা থাকে, তাহলে আপডেটেড যে সফটওয়্যারটা আছে বা 2018 বা 2022 বা 2020, এগুলোতে আপনি ইজিলি অন করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া আর কি। সো শুধু অটোক্যাডই কি ডিজাইনিং সফটওয়্যার? না, এরকম না। অটোক্যাড ছাড়াও আমরা ডিজাইনিং সফটওয়্যার আরো কিছু দেখতে পাই, সেটা হচ্ছে ই প্ল্যান, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যান করার জন্য বা ইলেকট্রিক্যাল ডিজাইন করার জন্য আপনার মেনলি ইউজ করা হয় ই প্ল্যানটা। এরপর হচ্ছে ডিজাইন স্পার্ক, এরপর ক্যাট সিমো, তারপর এমএস অফিস। এমএস অফিস দিয়ে কিন্তু এমএস অফিস সবাই তো জানে যে এটা অফিসিয়াল কাজের ডকুমেন্টস রেডি করতে বা ওয়ার্ডে বা এমএস এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো কাজ করতে লাগে। কিন্তু না, এটা হচ্ছে ডিজাইনও করা যায়। আমরা যদি চাই যে না একটা এসএলডি করবো, সেটা হচ্ছে আপনি চাইলে ওয়ার্ডেও আপনি করতে পারেন, ইজিলি করতে পারবেন, বিভিন্ন শেপ নিয়ে দিয়ে ডিজাইন করতে পারবো। কিন্তু আপনার খুব সমস্যার উপর দিয়ে যেতে হবে। সেম ভাবে ই প্ল্যানে যদি দেখেন, ই প্ল্যানে আপনি ইলেকট্রিক্যাল প্ল্যানে সমস্ত কিছু পাবেন, সমস্ত ডাটাই পাবেন, মানে সবকিছু করতে পারবেন। কিন্তু আপনি স্মুথলি কোনো কিছু পাবেন না। ডিজাইন স্পার্কে শুধু ইলেকট্রিক্যাল ডিজাইন গুলোই করতে পারবেন। আপনার ফ্লোর প্ল্যান করবেন, আপনার অন্য কোনো কাজ করবেন না, ডিজাইন করবেন, 3D প্ল্যান করবেন, এটা করতে পারবেন না, খুব অসুবিধা হয়ে যাবে। ক্যাটসিমি তো সেম, সিমুলেশন করতে পারবেন, এটা দিয়ে ক্যাটসিমিতে একটা এক্সট্রা সুবিধা আছে, কিন্তু সার্কিট গুলো ডিজাইন করতে পারেন। কিন্তু আপনার ফ্লোরে যে হাউস ওয়ারিং এর কাজ বা ডিজাইনের কাজ, এটা মোস্টলি এটাতে করা যাবে না। সেই ক্ষেত্রে সমস্ত প্যাকেজের উপর ডিপেন্ড করে আমরা অটোক্যাডের উপর নির্ভরশীল হয়ে যায়। অটোক্যাড দিয়ে একমাত্র সবকিছু কাজই করা যায়। যদি আপনি চান টু ডি একটা ডিজাইন করতে করতে পারেন, যদি চান যে না এটা থ্রি ডি তে রূপ দিব, সেটাও ইজিলি করতে পারেন। সেটা হচ্ছে অটোক্যাড। হ্যাঁ, এই জন্য আমরা অটোক্যাড নিয়ে কাজ করবো। অটোক্যাড শিখলে আমাদের আর কোনো সফটওয়্যার প্রয়োজন পড়বে না ডিজাইনিং করার জন্য। যে কোনো ডিজাইন আপনার অটোক্যাডে খুব ইজিলি করতে পারে আর কি। হয় শুড উই লার্ন অটোক্যাড। অটোক্যাড আমরা কেন শিখবো? হ্যাঁ, আপনারা হয়তো বা অনেকে অনেকে আপডেটেড, অনেকে জানেন না যে অটোক্যাডটা কি। হ্যাঁ, অটোক্যাড কেন লাগবে? আমি সবসময় একটা কথা বলি যে ড্রয়িং ইজ এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে সবারই একটা ভাষা। যে ভাষা বুঝেও না বা যে অন্য ভাষাভাষী, মানে বিদেশে থাকে বা আপনার দেশের বাংলা বোঝে না বা উর্দু বোঝে না বা হিন্দি বোঝে না, সবাই কিন্তু ড্রয়িংটা ঠিকই বুঝে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার আমি সবসময় বলি ড্রয়িং ইজ অ্যান ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা সবাই বুঝে ড্রয়িংটা। এখন কেন ড্রয়িংটা প্রয়োজন সেটা আমি ক্যারিয়ার হিসেবে যদি বলি, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপনি যেখানে আছেন, যে কোম্পানিতে আছেন, যে যে কাজই করতেছেন না কেন, সেই কোম্পানিতে আছেন যেহেতু, ওইখানে আপনার পাশাপাশি আপনার কলিগ যারা আছে, তারা যদি মনে করেন যে আপনার থেকে আপনি আপনি যদি তাদের থেকে একটু আগায় যান, আপনার ভিতরে একটা কিছু ইনস্টল করা মানে হচ্ছে আপনি আগায় যান, মানে হচ্ছে অটোক্যাডটা আপনি জানলেন। হ্যাঁ, জানার পরে আপনার পাশে যে আছে বা আপনার সম সম পজিশনে কাজ করে এরকম কেউ আছে, তিনি অটোক্যাড জানেন না, তো আপনি ওইখান থেকে একটু আগায় গেলেন। হ্যাঁ, এরপরে আপনার যে কোনো কাজ বা অফিসিয়াল যে কোনো ডকুমেন্টস রেডি বা অফিসিয়াল ডিজাইন, যে কোনো কাজের ডিজাইন আর কি, এটা খুব ইজিলি করতে পারবেন অটোক্যাডের মাধ্যমে। আপনার এই দিকে প্রফেশনালি ভাবে ডেভেলপ করতে পারবেন এই দিক দিয়ে। তারপর সিম্পল ডিজাইন আর ডিজাইন ক্রিয়েশন, যে কোনো ডিজাইন খুব ইজিলি ভাবে সিম্পল ভাবে ডিজাইন করতে পারেন। যার যে অটোক্যাডটা জানে না, তার জন্য এইগুলা খুবই, মানে একটা ডিজাইন করা খুবই বিরক্তকর এবং অসম্ভব প্রায়। হ্যাঁ, হাতে ডিজাইন করতে গেলে তো সবগুলো হাতের ডিজাইন করে তার অ্যাপ্রুভ হবে না। আপনি একটা ডিজাইন করে আপনার হচ্ছে ক্লায়েন্টকে বা আপনার যে ইন্ডাস্ট্রির যে মালিক বা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকে দেখাবেন, আপনি কি হাতে ড্রয়িং করে নিয়ে দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। সেটা কি করতে হবে? অটোক্যাডে বা কোনো একটা সফটওয়্যার ডিজাইন করে নিয়ে প্রিন্ট করে ফাইল আকারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে একটা অফিসিয়াল মানে রুলস মেনটেন করে আর কি আগানো। তো সেই ক্ষেত্রে আপনি যদি অটোক্যাডটা জানেন, এটা আপনার জন্য খুবই ইজিলি হয়ে যাবে। একটা যে কোনো একটা কাজ দিল, যে কোনো ড্রয়িং দিল বা প্ল্যান দিল, আপনি ইজিলি করে নিয়ে আপনি দেখাইতে পারতেছেন। তারপর হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। অটোক্যাড জানলে আজকাল দেখেন, আপনি বিজ্ঞপ্তি দেখবেন, আমি বিডি জবসে কয়েকদিন ধরে ঘাটাঘাটি করে যা দেখলাম, সেটা হচ্ছে যে কোনো ইঞ্জিনিয়ারিং, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, হ্যাঁ, অটোক্যাডটা মাস্ট বি চাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে অটোক্যাডটা চায়। কেন চায়? কারণ হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ভাষা তো হচ্ছে ড্রয়িং, তাই না? এই ড্রয়িংটা বা ভাষা যদি না থাকে, তাহলে তো আপনি বোবা ইঞ্জিনিয়ার বা আপনি কথা বলতে পারেন না এরকম একটা ইঞ্জিনিয়ার। সেই ক্ষেত্রে সেই ইঞ্জিনিয়ারদের খুব একটা কাজে লাগাতে পারবে এরকম তারা বিশ্বাস পায় না। যে কারণে অটোক্যাডটা মাস্ট বি লাগে এবং ডিজাইনটা করতে হবে, এটা ধরে নিতে হবে যে আপনার ডিজাইনটা করতে হবে। ইঞ্জিনিয়ারিং অপরচুনিটি যেটা বললাম, এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। হ্যাঁ, আপনি যদি কোনো একটা ট্রেনিং করতে পারেন, আপনার হচ্ছে একটা ফার্ম দিতে পারেন। হ্যাঁ, যে আপনার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্ম থাকবে, ফার্ম থেকে আপনার হচ্ছে বিভিন্ন হাউস ওয়ারিং বা বিল্ডিং এর কন্ট্রাক্ট গুলো নিবেন, নিয়ে নিয়ে আপনার হচ্ছে এই কাজগুলা কমপ্লিট করে দিবেন। যেমন আপনার একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে, এখানে হচ্ছে আপনার
সিভিল ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা করবে, ফ্লোর প্ল্যানটা করবে, হ্যাঁ, কিন্তু আপনার কি করতে হবে অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার তো ওখানে হাউস ওয়ারিং যে প্ল্যানটা সেটা আপনাকে দেখাতে হবে, এবং কর্তৃপক্ষ থেকে আপনার হচ্ছে পারমিশন নিতে হবে, বা এই জিনিসটা এইভাবে করতে যাচ্ছি এটা ঠিক আছে কিনা এগুলা দেখে দেখে আপনার হচ্ছে পারমিশন গুলো নিতে হবে, এটা ড্রয়িং ছাড়া তো আর পসিবল না। সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের হেল্প নিতে হয়। সেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ফ্লোর প্ল্যানের উপরে ওইখান থেকে আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট গুলো দেখে দেখে যে আমরা এখান থেকে এইভাবে এইভাবে আমরা ওয়ারিং করছি। আমি যদি একটা ফাইল দেখাই আপনাদের, একটু ওয়েট করেন। তাদের সাথে বুঝছি। হ্যাঁ হ্যাঁ, কে করে না? না না, আজকে আনন্দ ভাই, কবে? গত শুক্রবার। আচ্ছা, একটু মিউট করেন, মিউট করে কথা বলেন কাইন্ডলি, যে কথা বলতেছেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং এর ফ্লোর প্ল্যান, যে এটা হচ্ছে একটা রুম, এটা একটা রুম, এটা একটা রুম, এইটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে কিচেন রুম, বা এটা হচ্ছে সিঁড়ি লাইন, হ্যাঁ। এইটুকু হচ্ছে আমাদের একটা সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। কিন্তু এই এই ড্রয়িংটা দিবে আপনার, দেওয়ার পরে হচ্ছে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যানটা করে দিতে হবে। তো আমি এটা আগে করে রাখছিলাম, আপনাদের দেখাই। ইলেকট্রিক্যাল প্ল্যান করার পরে আমাদের হচ্ছে পিভিসি লাইন যেভাবে টানা হয়েছে, এখান থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে বিভিন্ন সুইচ বোর্ড এবার লোডে চলে গেছে, এগুলো হচ্ছে এভাবে ডিজাইন গুলো করে দিতে হবে আপনাকে। তো এই কাজগুলো হচ্ছে ড্রয়িং তো আপনার অটোক্যাড ছাড়া তো পসিবল না, আপনি যদি হাতে করে দেন এগুলো কিন্তু সম্ভব সম্ভব না। তো আপনার এগুলো ড্রয়িং গুলো করতে হবে। এগুলা আমরা খুব সিম্পলি ভাবে জাস্ট ড্র টুল বা মডিফাই টুল বা অ্যানিমেশন টুল অল্প কিছু টুলসের সাহায্যে আমরা এগুলা খুব ইজিলি করতে পারি। অনেকে ভয় দেখে যে অটোক্যাড মনে হয় খুব কঠিন, খুব কঠিন একটা বিষয়, কিন্তু না, অটোক্যাডটা এতটা ইজি যে কেউ মনে করেন যে একবার দুবার দেখলে মানে, বা একজন গাইডেন্স বা একজন ট্রেনারের হেল্প নিয়ে ইজি ভাবে করা যায় খুব সহজেই। তো এইভাবে আপনি একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম দিয়ে বা নিজে প্রফেশন পাবে, নিজে ইন্ডিপেন্ডেন্ট ভাবে, নিজের স্বাধীনভাবে একটা বিজনেস শুরু করতে পারেন আর কি, প্রফেশন শুরু করতে পারেন। তো এবার আসি হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কি কি দায়িত্ব আছে ইন্ডাস্ট্রিতে, সেই বিষয়গুলো যদি দেখি, সেই ক্ষেত্রে প্রথমে আসে হচ্ছে মেশিন ইকুইপমেন্ট ইনস্টলেশন। হ্যাঁ, আপনি একটা ইন্ডাস্ট্রিতে জব করতেছেন এজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে, সেই ক্ষেত্রে আপনার দায়িত্বে আপনার এইগুলা আপনার দায়িত্বে আসবে, অটোমেটিকলি চলে আসবে। যেমন একটা ইন্ডাস্ট্রি থেকে মেশিন আসে, নতুন একটা মেশিন আসে, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে, ইনস্টলেশন করতে হবে। তো ইনস্টলেশন করতে হবে, এটা একটা কাজ। এরপর হচ্ছে মেনটেন্স, রেগুলার মেনটেন্স এর মধ্যে যেগুলো আছে মেনটেন্সের কাজগুলো করতে হবে। দেন হচ্ছে রেগুলার চেকের মধ্যে আছে থার্মোগ্রাফি চেক, মানে হচ্ছে আপনার ডিবি বোর্ডে যে সার্কিট ব্রেকার গুলো আছে বা কেবল গুলো আছে বা লাক্স গুলো লাগানো আছে, এখানে টেম্পারেচার কেমন আছে, সেগুলো অলওয়েজ সবসময় আপনার কি করতে হবে, রিভিউ আকারে রাখতে হবে, ডাটা লগারে আমাদের আপনাদের ডাটাগুলো রাখতে হবে রেগুলার। এরপর ডিবি ক্লিন আছে কিনা এগুলো চেক করতে হবে, এগুলো অবশ্যই মানে আপনার উইকলি হোক বা ডে বাই ডে হোক, এগুলা ক্লিন রাখতে হয়। এরপর হচ্ছে মিটারিং প্যানেল অ্যাকুরেসি টেস্ট, আপনার হচ্ছে মিটার গুলো যেগুলো প্যানেলের মধ্যে লাগানো হচ্ছে, বা এমডিবি বোর্ড হোক আর ডিবি বোর্ড হোক, যেখানে মিটার গুলো প্যানেল, সরি মিটার গুলো লাগানো আছে, সেটা এই মিটার গুলার অ্যাকুরেসি টেস্ট ঠিক, অ্যাকুরেসি ঠিক আছে কিনা। যেমন আপনার এমিটার একটা লাগানো আছে যেটা হচ্ছে কারেন্ট ফিজিক্যাল, মানে অ্যাকচুয়াল কারেন্ট যাচ্ছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, কিন্তু আপনার দেখাচ্ছে এখানে 7 অ্যাম্পিয়ার বা 8 অ্যাম্পিয়ার, এরকম দেখালে তো আপনার সমস্যা। সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন আসলে রিয়েলি কতটুকু অ্যাম্পিয়ার আছে। এটা রেগুলার আগে চেক দিতে হয়, অ্যাকুরেসি টেস্ট করতে হয় যে আসলে মিটারটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এগুলো হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ। এরপর আর্থ রেজিস্ট্যান্স টেস্ট। আপনার হচ্ছে, আমরা জানি ইন্ডাস্ট্রির যে মেটাল বডির যে ইকুইপমেন্ট গুলো বা অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে আমাদের বডিতে একটা আর্থিং করে রাখতে হয়, আর্থ লাইনটা কানেক্ট করে রাখতে হয়। কেন রাখতে হয়? অনেক কারণে আপনাদের হচ্ছে যেমন একটা মোটরের কথা বলি, মোটর থ্রি ফেজ মোটরের কথা বলি, থ্রি ফেজ মোটর যখন চলে তখন হয়তো বা চলতে 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 এক সময় কয়েল গুলো হচ্ছে আপনার বডি হয়ে যায়, হ্যাঁ। কয়েল গুলোর ইনসুলেশন ফেল হয়ে আপনার হচ্ছে বডি হয়ে গেল। বডি হয়ে গেলে কি হবে, বডিতে হচ্ছে একটা ফেজের লাইন ধরেন শর্ট হয়ে গেল, তাহলে যদি কেউ ওই মেটাল বডির মধ্যে হাত রাখে তাহলে কি হবে, সে শক খাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে যদি আমার মেটাল বডিটা যদি আর্থিং করা থাকতো তাহলে কি হতো,
এই যে একটা কয়েল যে শর্ট হয়ে আপনার বডির সাথে লেগে গেল, লেগে যাওয়ার ফলে কি হবে, হাই কারেন্ট প্রবাহিত হবে। হাই কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে যে ফেজ দিয়ে হচ্ছে বডি হয়েছে আর কি, সেই ফেজ দিয়ে হাই কারেন্ট প্রবাহিত হবে। হাই কারেন্ট প্রবাহিত হলে আমাদের তো আগে থেকে সার্কিট ব্রেকার লাগানো আছে, সার্কিট ব্রেকার যদি আগে থেকে মানে হাই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সার্কিট ব্রেকার কি করবে, ট্রিপ করবে। এর জন্য হচ্ছে আমাদের আর্থিং ইউজ করতে হয়, হ্যাঁ, সেফটি পারপাস। এই আর্থ রেজিস্ট্যান্সটা অলওয়েজ টেস্ট করতে হয় যে আমাদের আর্থ রেজিস্ট্যান্সটা কতটুকু আছে, কত আছে। তো এটা আর্থিং করার পরে টেস্ট করতে হয়, এবং বারে বারে আপনার আমরা টেস্ট করে থাকি আর কি, যে কতটুকু আর্থ রেজিস্ট্যান্স কত আছে। এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 1 ওহমসটা হচ্ছে অ্যালাউ, হ্যাঁ, এর উপরে গেলে আমরা আবার আর্থিং, ভালোভাবে আর্থিং করতে হবে, এটা আমরা বলি আর কি। এরপর ডকুমেন্টস অ্যান্ড রিপোর্টস রেডি টু অডিট পারপাস। আমরা অডিটের জন্য বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি রাখতে হয় আমাদের। তার মধ্যে যদি আমরা দেখি এইখানে যদি আসি, সেটা হচ্ছে দেখেন কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে অডিটের জন্য। এর বাইরে কিছু থাকতে পারে, আমার মাথায় আপাতত যেগুলো আছে আমি এগুলো নোট ডাউন করে রাখছি। এরপরে যদি এরপরে কিছু থাকতে পারে আমি বলি। এখানে হচ্ছে সাবস্টেশন ডিজাইন লেআউট। আপনারা যে ইন্ডাস্ট্রিতে আছেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেই ইন্ডাস্ট্রির যে সাবস্টেশনের ডিজাইন আছে, সেই ডিজাইন সম্পর্কে অবশ্যই সুন্দর একটা নিট এন্ড ক্লিন আপনার ডিজাইন রাখতে হবে। যে আপনার সাবস্টেশনে কিরকম কেবল দিয়ে করছেন, কত কত ট্রান্সফরমার দিচ্ছেন, এলটি প্যানেল কিরকম, বাসবার সাইজ কি কেমন, বা এই বিসিবি বা এসটি প্যানেল কেমন, এসটি প্যানেল কি কি ইউজ করছেন, তারপরে পিএফআই প্যানেলে কি কি আছে, বা কত আরএমএ কেবল বা কত ম্যাগনেটিক কন্ডাক্টর বা কন্ট্রোলার কি ইউজ করছেন। সমস্ত ডাটা কিছু আমাদের এই সাবস্টেশন ডিজাইন লেআউটের মধ্যে থাকতে হবে। এগুলো যারা হচ্ছে অডিট করতে আসে, তারা দেখলে যেন বুঝতে পারে যে আপনার এই ডিজাইন গুলো ঠিক আছে কিনা, বা এই কেবল গুলো ইউজ করছেন, সো এই কেবল ঠিকঠাক আছে কিনা। ওরা তো আর ফিজিক্যালি খুব একটা যায় দেখবেন, আপনার ডকুমেন্টস গুলো রেডি আছে কিনা সেটা আগে দেখবে। দেন হচ্ছে ডকুমেন্টস এর সাথে ফিজিক্যালি দু একটা মিল মিল দেখাবে, দেখবে। দেখার পরে হচ্ছে যদি ঠিকঠাক থাকে তাহলে তো ঠিক আছে, ঠিক না থাকলে তো সমস্যা। আর অনেকে হয়তো বা জানেন, বা অনেকে জানেন অডিট কেন করা হয় বা কি পারপাস করা হয়। দেখেন, ইন্ডাস্ট্রিতে অডিট হচ্ছে আপনার সেফটি পারপাস ইউজ করা, সেফটি পারপাস হচ্ছে অডিট সিস্টেমটা আনা হয়েছে আর কি। আহ, এর আগে হচ্ছে একবার একটা বাংলাদেশে একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে রানা প্লাজা ধ্বংস হলো। এর আগে হয়তো অডিট সিস্টেমটা এতটা জোরালো ভাবে ছিল না। দেখেন বিল্ডিংটা ধসে ধসে গেল কারণ কি, বিল্ডিং এর মানে গুণগত মান বা ওইরকম কোনো কিছু ঠিক ছিল না, বা দেখার মতো কেউ ছিল না, হ্যাঁ, থার্ড পার্টি কেউ ছিল না। এখন বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, সব ক্ষেত্রেই আপনার অডিট গুলা রেগুলার অডিট রাখতে হয়। মানে বাইরে চেক দেয় যে আপনার হচ্ছে এই অডিট হয়েছে কিনা, বা গ্রিন সিগন্যাল বা ডেজিগনেটেড আছেন কিনা, নাকি সবকিছু সেফলি আছে। সবকিছু যদি সেফ থাকে সেক্ষেত্রে বাইরে অর্ডার করে। আদারওয়াইজ আপনার যদি কোনো অডিট বা আরএসসি বা একওয়ার্ড অডিট কোনোভাবে ফেল হয়, সেক্ষেত্রে আপনার বাইরেরা অর্ডার ক্যান্সেল করে দেয়, অর্ডার নেয় না। সেক্ষেত্রে আমাদের অডিটের জন্য এই জিনিসগুলো রেডি রাখতে হয়। কোনটা বললাম সেটা হচ্ছে সাবস্টিটিউশন ডিজাইন লেআউটে রাখতে হবে। এরপর মেইনটেনেন্স রেকর্ড, আপনার সপ্তাহে প্রতি সপ্তাহে বা প্রতি উইকে কি কি মেইনটেনেন্স করছেন, বা এইটার রেকর্ড বা ডাটা লগারে রাখতে হয় যে আপনার কি কি রেকর্ড মানে মেইনটেনেন্স করছেন, হ্যাঁ, এগুলো রাখতে হয়। এরপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেটা বলি আমরা এসএলডি, হ্যাঁ, এসএলডি ডিজাইনটা রাখতে হয়, যেটা হচ্ছে আপনার সাবস্টেশন থেকে শুরু করে এলটি প্যানেল, তারপরে এমডিবি, এরপরে আছে ডিস্ট্রিবিউশন বোর্ড, এরপরে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, এরপর হচ্ছে আপনার বিভিন্ন লোড বা সুইচ বোর্ড থেকে লোড বা মোটর যেটা বলেন, মেশিনারিজ বা মেশিনের প্যানেল বোর্ড, এগুলো চলে গেছে। এগুলো একটা লাইন দিয়ে যেটাকে বোঝায় সেটা হচ্ছে এসএলডি বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। সো এই ডিজাইনটা করতে হয়, এই ডিজাইনটা আমাদের অলওয়েজ আপডেট রাখতে হয়। আমরা অনেক সময় দেখি যে একটা কাজ করছি, সেটা হচ্ছে নতুন করে একটা লাইন টানা হয়েছে, হ্যাঁ, নতুন একটা মেশিন ইনস্টল হয়েছে, এইখান থেকে সাবস্টেশন থেকে এলটি প্যানেল থেকে একটা লাইন টানা হয়েছে, বাট আমাদের এসএলডি আপডেট করা হয়নি, তাহলে কিন্তু এটা হবে না। হ্যাঁ, আমাদের এসএলডি এর প্রতিনিয়ত আপডেট রাখতে হয়, তো প্রতিনিয়ত আমাদের এই ডিজাইন গুলো আপডেট রাখতে হয়। এরপরে হচ্ছে ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, ইএলডি যেটা বলি আমরা, এটা হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করি। আমরা হচ্ছে যে নতুন বিল্ডিং তৈরি হলে তখন হচ্ছে আমাদের পাইপের লাইনটা দেখাই দিতে হয়, সেটা হচ্ছে ইএলডি, ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, হ্যাঁ, পাইপ লাইনটা দেখাই দিতে হয়। এরপর হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম, এলপিএস। লাইটিং প্রোটেকশন সিস্টেমটা হচ্ছে বজ্রপাত থেকে মানে সার্জ ভোল্টেজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে সিস্টেমটা ডিজাইন করা হয়, এটাও অনেকটা আর্থিং এর মতো কাজ করা হয়। আর্থিং করে গ্রাউন্ডিং করে দেন হচ্ছে তামার বার দিয়ে হচ্ছে বিল্ডিং এর একদম টপ ফ্লোরে বা একদম ছাদে উপরে হচ্ছে আপনার হচ্ছে লাইটিং অ্যারেস্টার রাখা হয়, যেটা হচ্ছে 50 স্কোয়ার ফিট পর পর আপনার হচ্ছে একটা করে লাইটিং অ্যারেস্টারের রড গুলো রাখা হয়, মানে তামার বার রাখা হয়, তামার রড রাখা হয়। যেটা কাজ কি, কাজ হচ্ছে আপনার কোনোভাবে যদি বজ্রপাত হয়, হ্যাঁ, বজ্রপাত হলে সাথে সাথে যেন এই ভোল্টেজ, চার্জ ভোল্টেজটা, বজ্রপাতের যে ভোল্টেজটা কিন্তু হাই ভোল্টেজ, বাট এটা চার্জ ভোল্টেজ, এটা নট এসি নট ডিসি। চার্জ ভোল্টেজটা যদি আমাদের কোনোভাবে ইন্ডাস্ট্রির ভিতরে যে মেশিনারিজ গুলো আছে, মেশিন গুলো আছে, এইগুলো বা সার্কিট গুলো আছে, এই সার্কিট গুলোর মধ্যে যদি কোনোভাবে এই চার্জ ভোল্টেজ গুলো চলে যায়, সেক্ষেত্রে আমাদের সবগুলো সমস্ত মেশিন গুলা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে এই যে সার্চ ভোল্টেজ, লাইটিং এর যে সার্চ ভোল্টেজটা, এই ভোল্টেজটা সুন্দরভাবে মাটিতে বা ভূমিতে পতিত করার জন্য
এই সিস্টেম, লাইটিং প্রোটেকশন সিস্টেমটা ইউজ করা হয়। এরপর আসলে লোড ক্যালকুলেশন। হ্যাঁ, আমাদের যে ইন্ডাস্ট্রিতে ইউজ করে থ্রি ফেজ লাইন, থ্রি ফেজ লাইনে প্রত্যেকটা ফেজে সমান 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 আমাদের লোড আছে কিনা, এটা আমাদের লোড ডিস্ট্রিবিউশন করে, লোড ক্যালকুলেশন করে আমাদের দিতে হয়। আমাদের অনেক সময় ইন্ডাস্ট্রিতে দেখা যায় সিঙ্গেল ফেজ ইউজ করতে হয়, মানে সিঙ্গেল ফেজের লোড ইউজ করতে হয়, আবার থ্রি ফেজের লোড, সিঙ্গেল ফেজের লোড, এভাবে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হয় যাতে হচ্ছে আমাদের লোড গুলো ব্যালেন্স থাকে। সেক্ষেত্রে আমাদের লোড ক্যালকুলেশন না জানলে তো সম্ভব না, সো লোড ক্যালকুলেশনটা আমাদের অলওয়েজ আপডেট রাখতে হয়। একটা ফেজে বেশি আনব্যালেন্স সিস্টেম হলে কি হয়, আনব্যালেন্স সিস্টেম হলে আমাদের হচ্ছে নিউট্রাল যে তার থাকে, নিউট্রালের যে ওয়্যার থাকে, আমাদের দেখবো যে ট্রান্সফরমার যেটা, সাবস্টেশন ট্রান্সফরমার যেটা ইউজ করা হয় বাংলাদেশে মূলত, সেটা হচ্ছে প্রাইমারি হচ্ছে ডেল্টা এবং সেকেন্ডারি হচ্ছে আমাদের স্টার। স্টার কানেকশন আমরা জানি নিউট্রাল থাকে। সো স্টার কানেকশন নিউট্রাল থাকে, নিউট্রাল কারেন্ট কিন্তু অলওয়েজ শূন্য থাকার কথা, মানে জিরো থাকার কথা, কিন্তু আনব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের আহ দেখাচ্ছি একটু দাঁড়ান। এইখানে এটা হচ্ছে স্টার পয়েন্ট, হ্যাঁ, এইখানে একটা কয়েল আছে, আবার এইখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল আছে। সো আমি যদি প্রত্যেকটা ফেজ দিয়ে যদি আমি হচ্ছে সমান কারেন্ট প্রবাহিত না করে দিতে পারি, তাহলে আমাদের এই যে নিউট্রাল দিয়ে হচ্ছে আমাদের নিউট্রালে গ্রাউন্ডিং করা থাকে, নিউট্রাল দিয়ে হচ্ছে আমাদের কারেন্ট প্রবাহিত হয়, এখানে কারেন্ট প্রবাহিত হয়। তো এই জিনিসটা হওয়া তো ভালো না আমাদের, কারণ হচ্ছে আমাদের ফেজ গুলো যে তার থাকে, কেবল গুলো থাকে, নিউট্রালে কেবল কিন্তু অতটা হেভি থাকে না। হ্যাঁ, এখানে কারেন্ট প্রবাহিত যেহেতু শূন্য থাকে, সেটা আমাদের ব্যবস্থা করতে হবে always। তো সেই ক্ষেত্রে আমাদের এই লোড গুলা ব্যালেন্স করে আমাদের সবগুলো সমান ফেজ, সমান 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 লোড করে আমাদের হচ্ছে এই ইয়েগুলো দিতে হয়। যাই হোক, এরপরে আসে হচ্ছে থার্মোগ্রাফি সার্ভে রিপোর্ট। আমাদের হচ্ছে প্রতিনিয়ত, আমি এর আগে বলছিলাম যে আমাদের ডিবি বোর্ডে যে সার্কিট ব্রেকার বা কেবল গুলো আছে, এগুলো হচ্ছে থার্মোগ্রাফি টেস্ট বা রিপোর্ট রাখতে হয় প্রতি ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ, যে আমাদের এই সার্কিট ব্রেকার টেম্পারেচার এখন কত আছে বা কেবলের টেম্পারেচার কত আছে। টেম্পারেচার যদি হচ্ছে 40 ডিগ্রি উপরে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যালাউ করে না। 40 ডিগ্রি মিনস হচ্ছে আপনার হচ্ছে পরিবেশের যে টেম্পারেচার, সেই টেম্পারেচার থেকে 40 ডিগ্রি আপ হয়ে গেলে সেটা হচ্ছে আমাদের ওই সার্কিট বোর্ডটা, মানে সার্কিট ব্রেকারটা আমাদের হচ্ছে এলাও না আর কি। এটা কি কারণে হতে পারে? এটা হতে পারে দুইটা কারণে। এটা হচ্ছে সার্কিট ব্রেকার হচ্ছে হয়তো বা বয়স হয়ে গেছে, বা এই মুহূর্তে ওই ক্যাপাসিটি ঠিকঠাক নাই। আরেকটা হতে পারে আপনার হচ্ছে যে সার্কিট ব্রেকার যে লোড গুলা দিচ্ছেন, সেই লোড গুলা ঠিকঠাক মতো নাই। আরেকটা হতে পারে আপনার যে কেবল গুলো, সার্কিট ব্রেকার যে কেবল গুলো লাগাইছেন, সেটা হচ্ছে লুজ কানেক্টেড আছে। সেটা অলওয়েজ আপডেট রাখতে হয়, কি কারণে টেম্পারেচার আপ হয়েছে বা এটা ঠিকঠাক করা যায় কিভাবে, এগুলো সম্পর্কে আপনার সবসময় রিপোর্ট রাখতে হয়। হ্যাঁ, এরপর হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট। আর্থিং যে রেজিস্ট্যান্স থাকে সেটা হচ্ছে অন ওহমস পর্যন্ত এলাও করে আর্থিং রেজিস্ট্যান্স টেস্ট করে, এটা আমাদের রিপোর্ট রাখতে হয় যে আমাদের এখন বর্তমানে আমাদের আর্থিং রেজিস্ট্যান্স কত আছে। এরপর ইনসুলেশন টেস্ট রিপোর্ট। ইনসুলেশন টেস্ট হচ্ছে আমাদের যে কেবল গুলো, সাবস্টেশন যে হাই ভোল্টেজ লাইনে, এইচটি লাইনে যে কেবল গুলো ইউজ করা হয়, এই কেবল গুলো মূলত হচ্ছে হাই ভোল্টেজ পাস করে বা লো অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইখানে যদি ইনসুলেশন ফেল করে বা ইনসুলেশনের উপর দিয়ে যদি ভোল্টেজ ওভার হয়ে আসে, তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, বা কেবলের জন্য ক্ষতিকর বা আপনার লস হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার ইনসুলেশন গুলো টেস্ট করতে হয়। ইনসুলেশন টেস্ট করার জন্য আপনার মেগার ইউজ করা হয়, মেগার ইউজ করি। এটা হচ্ছে কেবলের উপর দিয়ে যে ইনসুলেশন আছে, ইনসুলেশন কত ভোল্টেজ হচ্ছে আপনার কভার করতে পারবে, কত ভোল্টেজ পর্যন্ত দেওয়া যাবে। এটা যদি গুণগত মান ঠিক থাকে, তাহলে আপনার উপর দিয়ে কোনো ভোল্টেজ আসবে না। যদি গুণগত মান ঠিক না থাকে, তাহলে উপর দিয়ে হালকা কিছু টাচ ভোল্টেজ বা টেস্টার ধরলে আপনি দেখতে পারবেন যে একটি কেবলের উপর দেওয়া হচ্ছে, টেস্টার লাইটটা জ্বলতেছে। এটা হচ্ছে ইনসুলেশন ফেলিয়ারের কারণে, ইনসুলেশন নষ্ট হওয়ার কারণে এরকম হয়। এটা আমাদের অলওয়েজ টেস্ট করে রাখতে হয় যে ইনসুলেশন গুণগত মান ঠিক আছে কিনা। এরপর ট্রান্সফরমার অয়েল টেস্ট রিপোর্ট, অয়েল টেস্ট করতে হয় ট্রান্সফরমার অয়েল ঠিকঠাক মতো আছে কিনা, বা কি কালার আসছে, বা ট্রান্সফরমার, ট্রান্সফরমার অয়েল কেন ইউজ করা, কারণ হচ্ছে কুলিং এর জন্য, দেন হচ্ছে আরেকটা হচ্ছে ইনসুলেশন হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, এটা গুণগত মান ঠিক না থাকলে দুটার কাজ ঠিকঠাক মতো করতে পারবেন না এবং আমাদের ট্রান্সফরমার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এরপর মেশিন এন্ড ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যানিং লেআউট। আপনি কোনো একটা মেশিন, নতুন একটা মেশিন ইন্ডাস্ট্রিতে আসছে, সেটা প্ল্যান করবেন বা বসাবেন, হুটহাট করে তো বসালে হবে না। আপনার প্রথমে এটা নিয়ে একটা আপনি ডিজাইন করতে হবে, ডিজাইন করে তারপর একটা আমাদের প্ল্যানিং করে, দেন হচ্ছে ওই জায়গায় কতটুকু এরিয়া আছে বা ওয়াল থেকে কত ঠিক কত ফিট দূরে রাখবেন, সবকিছু ঠিকঠাক করে ডিজাইন পাস হওয়ার পর তারপর আপনি ওই মেশিনটা ইনস্টল করতে পারবেন। একটা মেশিন ইনস্টল মানে আপনার ইন্ডাস্ট্রিতে ঢুকলো, সাথে সাথে একটা জায়গায় নিয়ে বসাই দিলেন, এরকম সম্ভব না, এরকম ভাবে কোনো কাজ হয় না। সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এটা ডিজাইন লেআউটটা ডিজাইন করে দেন হচ্ছে আপনার অ্যাপ্রুভ নিয়ে দেন আপনার এই মেশিনটা ইনস্টল করতে হবে। এরপর ফায়ার ডিটেকশন, ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান।
সব ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি বলেন বা কমার্শিয়াল বিল্ডিং গুলো বলেন, সব ফায়ার ডিটেকশন সিস্টেম এখন বাধ্যতামূলক। হ্যাঁ, এই এই সিস্টেম গুলো হচ্ছে আপনার আগে থেকে প্রি প্ল্যান বা ডিজাইন করে রাখতে হয়, যে আপনার ফায়ার সিস্টেম প্রত্যেকটা স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর কোথায় বসাবো, তারপর এটার সিস্টেমটা কোথায় বসবে, মেশিনটা কোথায় বসবে, এগুলো সমস্ত কিছু ডিজাইন করে আপনার হচ্ছে এই লেআউট প্ল্যানটা করে রাখতে হয়। এটা হচ্ছে ডিজাইন। I've noticed the Nora এরপর anti-infection এরপর yesterday. কেবল ট্রে অ্যান্ড What is that ইন্টারনেট লাইন doing? লেআউট। হুম। I knew I was underwater. I just didn't. আচ্ছা, এখানে কথা বলতেছিলাম, মিউট করে দিই 1 মিনিট। আচ্ছা, এরপর কেবলটার ইন্টারনেট লেআউট দেখেন, সব কেবল তো আমার কন্ডুইট কন্ডুইট অরিং করে নেওয়া সম্ভব না, আমাদের ফ্লোর মানে ওলের ভিতর দিয়ে নেওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি বড় বড় কেবল গুলো, মোটা মোটা কেবল গুলো যেগুলো টানতে হয়, সেগুলো হচ্ছে অবশ্যই কেবল ট্রেটা রাখতে হয়। আর ইন্টারনেট লাইনের জন্য তো আমাদের আলাদা একটা ট্রে রাখতে হয়, যে এটা ইন্টারনেট কেবল। আমরা এই পাওয়ার কেবল আর ইন্টারনেট কেবল কখনোই এক জায়গায় দিয়ে টানার চেষ্টা করবো না, মানে আলাদা লাইন রাখার চেষ্টা করবো। তো পাওয়ার কেবল রাখার জন্য, বড় বড় কেবল রাখার জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে কেবল ট্রে ইউজ করা হয়। সেই ট্রের একটা নির্দিষ্ট একটা ডিজাইন রাখতে হয়। হ্যাঁ, ডিজাইন ছাড়া তো আপনার কাজ করতে পারবেন না। এরপর হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং এন্ড ইনস্টলেশন ডকুমেন্ট। আপনার ইলেকট্রিক্যাল সেফটি বা বিভিন্ন ধরনের সেফটি পারপাস আপনার হচ্ছে বিভিন্ন ট্রেনিং করা হয়, ট্রেনিং এর যে ডকুমেন্ট গুলো এগুলো রাখতে হয়। অডিট পারপাস এই তথ্যগুলো আমাদের রাখতে হয়। আর এই তথ্যের মধ্যে হচ্ছে যে রেড কালার গুলো দেখতেছে, যেমন সাবস্টেশন ডিজাইন লেআউট, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, তারপর ইলেকট্রিক্যাল লেআউট ডায়াগ্রাম, লাইটিং প্রোটেকশন সিস্টেম, তারপর মেশিন ইকুইপমেন্ট ইনস্টলেশন প্ল্যানিং লেআউট, তারপর ফায়ার ডিটেকশন সিস্টেম লেআউট প্ল্যান, কেবল ইনস্টলেশন লেআউট প্ল্যান, তোকে লেগে ঘুমাই এইগুলা। থাকতো না। এই যে রেড কালার গুলো যেগুলো বললাম আমি, এইগুলো হচ্ছে অটোক্যাড ছাড়া প্রায় ইম্পসিবল, একদমই অসম্ভব। এগুলা করতে পারবেন না। তাহলে কি হলো, এখানে দেখেন 14টা না 15টার মতো টপিকস আছে, তার মধ্যে আপনাদের 7টাই হচ্ছে আপনার অটোক্যাড ছাড়া ইম্পসিবল। সেই ক্ষেত্রে বলাই যায় যে একজন ইঞ্জিনিয়ার অটোক্যাড ছাড়া প্রায় মানে বোবাই বলা যায়। হ্যাঁ, মানে কথা বলতে পারেন এরকম। হ্যাঁ ভাইয়া। একটা বিষয়, হ্যালো, সালামালাইকুম। কেউ কিছু বলতেছেন? হ্যাঁ, আমার প্রশ্ন ছিল এখানে, বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। মানে এই অডিট গুলো কি কারা করবে মূলত? এগুলো কি কোনো সরকারি ডিপার্টমেন্ট করবে না? এটা থার্ড পার্টি একটা কোম্পানি আছে, যেমন আমার জানা মতে আরএসি, আরএসি অডিট আছে, আরএসি রেডিমেড গার্মেন্টস যেটা আছে আরএসি এর। আর একটা হচ্ছে অ্যাকওয়ার্ড অডিট, অ্যাকওয়ার্ড নামে এরা অডিট করে। হ্যাঁ, অডিট করে দেন হচ্ছে ওরা যদি আপনাকে পারমিশন দেয় যে হ্যাঁ আপনার সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আপনার বায়াররা আপনার ওই গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস থেকে প্রোডাক্ট গুলো কিনবে। আদারওয়াইজ এরা আর কি রিজেক্টেড হয়ে যাবে আর কি। ধরেন আমার একটা সরকারি কোম্পানিতে আমি কাজ করছি, হ্যাঁ তাহলে কি আমরা কি ওকে হায়ার করব না এরকম কোনো মানে? হ্যাঁ, এটা 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 হচ্ছে ওরাই নিজেরা নিজে থেকে যাবে, নিজে থেকে ওরা আগে থেকে আপনাকে মেল করবে যে আপনার এই ইন্ডাস্ট্রি অডিট আছে, অডিট করবো। ওরা নিজে থেকেই আপনার যাবে ওইখানে। অনেক সময় এই যে এবিসি লাইসেন্স যারা দেয়, ওরা ওরা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে লোক থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে থাকতে পারে, কিন্তু ওদের নিজস্ব লোক থাকবে। দেন হচ্ছে ওরা যদি যারা ভালো বুঝে বা যারা যাদের হচ্ছে ডকুমেন্টস মানে লাইসেন্স আছে ওইভাবে, তারা হচ্ছে করতে পারে আর কি এভাবে। বাট ওদের নিজস্ব লোক আছে, যেমন আরএসি অডিট যারা করে তাদের নিজস্ব এমপ্লয়ি আছে, যারা হচ্ছে কাজই শুধুমাত্র ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হচ্ছে অডিট করা। হ্যাঁ, অডিট করে হচ্ছে ওদের ওদের আবার বাইরে থেকে অথরাইজ করা আছে যে এটা কারা পারবে বা কারা পারবে না। অবশ্যই ওদের ওদের লাইসেন্স আছে আর কি। ওরা হচ্ছে এনএফটিএ বা বিএনবিসি রুলস রেগুলেশন মেনটেন করেই ওরা হচ্ছে এই জিনিসগুলা ফলো করে। যে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আপনার ইলেকট্রিক্যাল সিস্টেম প্ল্যানগুলো কি আছে, তো ওরা এই সিস্টেমগুলো নিয়ে সবসময় পড়াশোনা করে এবং আপডেট রাখে যে এই তথ্যগুলো আপডেট আছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেন ওরা হচ্ছে অডিটে যাবে। অডিটে যদি বিএনবিসি রুলস বা এনএফটি রুলস অনুযায়ী কোনো কিছু ইনস্টলেশন না করা থাকে, সেই ক্ষেত্রে ওরা ফল্ট ধরে, ফল্ট ধরলে আপনার হচ্ছে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই তো। আচ্ছা, ঠিক আছে। এখন এই এই আচ্ছা। সমস্ত ডকুমেন্টস গুলো আমাদের রেখে দিতে হবে কাজ হওয়ার সময়, তাই তো? এইগুলো হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ। যাতে আমরা প্রপার ভাবে ওইগুলো দেখাতে পারি। জি জি জি। হ্যাঁ। ওকে। তো দেখেন, এই জিনিসগুলো যদি না থাকে আপনি কিন্তু খুব ইজিলি দেখাতে পারবেন না। মানে আপনার সাবস্টেশন ডিজাইন লেআউট নাই, আপনি এমনি হুটহাট করে আপনি সাবস্টেশন ডিজাইন করছেন, আপনার কোনো লেআউট নাই, বা আগে ডিজাইন ছিল আপনি আপডেট করছেন, অনেক কিছু ইনস্টল করছেন নতুন করে, বাট কোনো আপডেট করেন নাই, কারণ আপনি অটোক্যাড জানেন না। সেক্ষেত্রে আপনি আপডেট করেন নাই, তাহলে কিন্তু অডিট যারা করবে তারা এসে যদি দেখে যে আপনার মেশিন এখানে আরেকটা এলটি প্যানেলের এখানে আরেকটা সার্কিট ব্রেকার লাগাইছেন, বাট আপনার ডিজাইনে কোনো আপডেট নাই, সেক্ষেত্রে আপনার এটা ফল্ট। হ্যাঁ, আপনার ইন্ডাস্ট্রি ফলো করে যাবে এই আপনার শুধুমাত্র এই ভুলের কারণে। সো অটোক্যাড এতটাই গুরুত্বপূর্ণ। অটোক্যাড না জানলে আপনি কিন্তু এগুলো আপডেট করতে পারবেন না। আপডেট না করতে পারলে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি বসে যাবে আর কি। যে বাইরে কোনো অর্ডার করবে না, অর্ডার না পাইলে তো আপনার ইন্ডাস্ট্রিতে বসে যাবে। এই তো। তার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটু শেষ করি, তারপর আপনার হ্যালো। কোশ্চেন কোশ্চেন করলে মানে শেষের দিকে কোশ্চেন করলে মানে বেটার হতো আর কি। সবাই যদি কোশ্চেন করে আমি শেষ করতে পারবো না আর কি।
আচ্ছা বলেন, কে কে কি যেন বলতেছিলেন, বলেন। আমি বলতে চাচ্ছিলাম এগুলো কি সবগুলো, এগুলো যেগুলো ডকুমেন্ট দেখাচ্ছেন এগুলো কি সবগুলো কি আমাকে অটোকেটে করতে হয়? এই যে আমি আমি তো একটা জানি এখান থেকে হ্যাঁ, ইএনজি, এসএলডি, এলপিএস, হ্যাঁ, ফায়ার প্রোটেকশন সিস্টেম, হ্যাঁ, এগুলো এগুলো অটোক্যাড তো ডিজাইন সাধারণত করতে পারবেন। অটোকেটে করে, বাকিগুলো তো অটোকেটে করা লাগে না না, না, সাধারণত। বাকিগুলো হচ্ছে এক্সেলে করবেন, অডে করবেন, এগুলো তো মানে আপনার জাস্ট লেখালেখির যেগুলো কাজ, এগুলো তো অটোক্যাডের প্রয়োজন হবে। ডিজাইন রিলেটেড যেগুলো কাজ সবগুলো হচ্ছে আপনার অটোক্যাডে করতে হবে, এর বাইরে তো কিছু করতে পারবেন না। আপনি যদি বলে যে আমি এসএলডি, একটা স্যার এসএলডি। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। ইলেকট্রিক্যাল ডিজাইন, আরএসসি অডিট, স্যার এই কোর্সটার মধ্যে এগুলা নাই? ইলেকট্রিক্যাল ডিজাইন আর এস কোনটা? ও, আমাদের কোর্স চালু হয়েছে যেটা, এটার কথা একটা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটার মধ্যে কি স্যার এটা না, এডি নাই? হ্যাঁ, আছে আছে। বাট আমরা হচ্ছে ওই অটোকেট আপনার জাস্ট ডিজাইন পারপাস, এসএলডি ডিজাইন কতটুকু করতে পারবেন, লাইটিং প্রোডাকশন কতটুকু, এটুকু আমরা জাস্ট শিখাই ওখানে। অটোকেট আপনার চলতে পারবেন এরকম। কিন্তু আপনি যদি ডিপলি অটোকেট সম্পর্কে, শুধুমাত্র অটোকেট সম্পর্কে জানতে চান, তাহলে তো আমাদের অটোকেট কোর্সটা স্যার বিকল্প নেই। আমি দেখাবো একটু পরে। আপনার 3D ডিজাইন তো আর ওই কোর্সে আপনি দেখাবে না, মানে 3D কিভাবে হয়, একটা সাবস্টিটিউশনের যে ট্রান্সফর্মার আছে বা ডিবি বোর্ড আছে, এমডিবি বোর্ড আছে, এগুলো 3D ভিজুয়ালাইজ হবে সুন্দরভাবে, সব অ্যাকুরেট যেভাবে আছে ওইভাবে দেখতে পারবেন। তো এগুলো ডিজাইন করতে গেলে আপনার হচ্ছে অটোকেটটা লাগবে। আমি দেখাই, 3D মডেলিং যদি আমি করা থাকে, দেখি আমি দেখাই কেমন। আচ্ছা, আহ, স্যার আমি মনে করি কি যে কোশ্চেন পার্টটা সবার শেষে নিলে বেটার হয়। হ্যাঁ, আপনি আচ্ছা, আচ্ছা, যদি আচ্ছা, ঠিক কাইন্ডলি আছে। আপনার আলোচ্য বিষয়গুলো শেষ করলে তারপরে আমরা কোশ্চেন করলে মনে হয় এটা সবার জন্য ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, যারা আছেন সবাই। ঠিক আছে, আচ্ছা। জি 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 স্যার, শেষে নিলে ভালো হয়। আচ্ছা, এরপরে আসে দেখেন, হোয়াট উই লার্ন ইন দিস কোর্স। এই কোর্স আমরা কি কি শিখবো আর কি। এই কোর্স যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ওগুলো ডিজাইন, হাউস ওয়ারিং সম্পর্কে কারো কোনো মানে একটু নলেজ যদি কম থাকে, সেক্ষেত্রে একদম ক্লিয়ার হয়ে যাবে না হাউস ওয়ারিং সম্পর্কে। হাউস ওয়ারিং শুধুমাত্র বাসা বাড়ি যে টিনের ঘর ওয়ারিং করে এরকম না, আপনার বিল্ডিং এর যে ওয়ারিংটা A to Z সবকিছু শিখে যাবেন এখান থেকে। হ্যাঁ, একটা এসএলডি, একটা হাউস ওয়ারিং করার পরে একটা এসএলডি কিভাবে করতে হয় বা ইএলডি কিভাবে করতে হয়, এগুলো সমস্ত কিছু এখানে শিখতে হবে। এরপর হচ্ছে ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। ইন্ডাস্ট্রিতে যে ওয়ারিং গুলো করা, ইন্ডাস্ট্রি ওয়ারিং কিন্তু টোটালি একটু আলাদা। আমি যেটা বলছিলাম যে আপনার বাসা বাড়ি ওয়ারিং করবেন, সেখান থেকে কোনো কেবল ট্রে কিছু থাকবে না, ইন্টারনেট লাইন বা বা অন্য কোনো লাইন থাকবে না, শুধুমাত্র হাউস ওয়ারিং এর জন্য কন্ডুইট ওয়ারিং গুলো করলেই হয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর জন্য বিভিন্ন ডিজাইন আছে, যেমন সাবস্টেশন, এলটি প্যানেল, এইচটি প্যানেল, এগুলো অনেক আদার্স মানে ডিজাইনের ব্যাপার স্যাপার আছে, সেগুলো ওয়ারিং করার জন্য আপনার হচ্ছে আহ, লাগে আর কি। তো এগুলো শিখতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে ডিজাইন কন্ট্রোলিং এন্ড পাওয়ার সার্কিট। যেমন আমরা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট যেটা বুঝি আর কি, মোটর কন্ট্রোলিং, তারপর হচ্ছে আপনার সেন্সর বেসড যেগুলো কন্ট্রোলিং করা হয়, যেমন একটা মেশিনের যে একটা মোটর কন্ট্রোল, মানে অনেকগুলো মোটর থাকে, যেমন 15-20টা মোটর থাকতে পারে, সেই মোটরগুলো সিকুয়েন্সিয়ালি কিভাবে মেনটেন হয়, বা পিএলসি যে প্রোগ্রামিং করা হয়, সেই প্রোগ্রামিংটা আমরা হচ্ছে একটা ধন্যবাদ ম্যাডাম। ম্যানুয়ালি যদি আমরা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোলিং সার্কিটটা আলাদা করে ড্রয়িং করতে হয়। সেই ড্রয়িংটা আমরা হচ্ছে অটোক্যাড দিয়ে করবো, অটোক্যাড করতে পারবেন। এরপরে পাওয়ার সার্কিট কিভাবে ড্র করে, এটা অটোক্যাড ইলেকট্রিক্যালি ইন্ডিভিজুয়াল একটা মানে ট্যাবই আছে যে আপনার হচ্ছে শুধুমাত্র কন্ট্রোলিং সার্কিট ডিজাইন করার জন্য। এরপর হচ্ছে সাবস্টেশন ডিজাইন করার জন্য আপনার শিখতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনার এসএলডি, বিএনবিসি রুলস অনুযায়ী আপনার এসএলডি ডিজাইন করতে পারবেন। এরপর এলপিএস, লাইটিং প্রোটেকশন সিস্টেম, যেটা এটা হচ্ছে বিএনবিসি রুলস অনুযায়ী আপনি এটাও করতে পারবেন। এরপর হচ্ছে মেশিন ইনস্টলেশন প্ল্যান। একটা মেশিন, এর আগে বলছিলাম, একটা মেশিন যদি আপনার ইন্ডাস্ট্রিতে ঢুকে, সেই ক্ষেত্রে আপনার প্ল্যান যে করবেন, সেই প্ল্যানটা আপনার এই অটোক্যাডের মাধ্যমে করবেন। কিভাবে করবেন সেটা আপনার এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন। এরপরে আমরা এই কোর্স রিলেটেড সবকিছু পরিপূর্ণতা দেওয়ার জন্য আমরা রাখছি হচ্ছে লোড ক্যালকুলেশন, লোড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, লোড ক্যালকুলেশন ডিস্ট্রিবিউশন যদি না জানেন, সেই ক্ষেত্রে তো আপনার হচ্ছে ইয়ে করতে পারবেন আর কি, কি বলে, ডিজাইন করে কোনো লাভ হবে না। হ্যাঁ, ডিজাইন তো ওইভাবে করতে পারবেন না, সরি। তো সবকিছু সম্পর্কে একটা হালকা ধারণা রাখতে হবে। এবার হচ্ছে আমাদের যে কোর্সের যে কি কি শিখতে সাউন্ডটা হবে। মানে একটু কম আসতেছে, যদি একটু জোরে বলা যায়। আচ্ছা, দেখেন, এই কোর্স আউটলাইন সম্পর্কে যদি বলি, আমরা টোটালি হচ্ছে 16টা প্লাস আর কি, 16, 17, 18টা পর্যন্ত ক্লাস হয়তো বা করা লাগতে পারে। প্রতিদিন হচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাস, অনলাইন ক্লাস আমাদের হচ্ছে 9টা থেকে আর কি। তো এই কোর্সের প্রথম ক্লাসে যা থাকবে অ্যাপ্লিকেশন বাটন মেনু, আমাদের অটোক্যাডটা ইন্টারফেস করানোর পরে যা থাকবে, দেখেন এখানে হচ্ছে আমি যদি অটোক্যাডটা অন করি,
এটা হচ্ছে আমাদের অটোক্যাড অন করার পরে অবস্থা। আমরা যদি স্টার্ট করতে তাহলে আমাদের স্টার্ট ড্রয়িং এ যাবো, স্টার্ট ড্রয়িং এ যাওয়ার পরে আমাদের এরকম আসবে। So আমি এটা delete দেবো। দেখেন এইখানে যে প্যানেল গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কাস্টমাইজ করা যায় কিভাবে, এগুলা এই একটা কি বলে, প্যানেল। এরপর হচ্ছে এগুলো ট্যাব বলে। সরি, এগুলো একটা ট্যাব, ট্যাবের আন্ডারে প্রত্যেকটা একটা প্যানেল আছে, আর সব সমস্ত কিছু মিলে হচ্ছে আমাদের বলে হচ্ছে রিবন। হ্যাঁ, এগুলো সম্পর্কে বিস্তারিত মানে কাস্টমাইজেশন করা যায় কিভাবে, আমরা এইগুলা মুভমেন্ট করতে পারি, এখান থেকে নিয়ে ধরে নিয়ে এসে আমরা অন্য জায়গায় বসাতে পারি বা এখানে রাখতে পারি, এগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। হুম। এই প্রথম ক্লাসে হচ্ছে আমরা কি করব, ওই অটোক্যাডে যে ফার্স্ট যে টুলস গুলো আছে এই টুলস গুলো নিয়ে আলোচনা করবো, যেমন আছে ফাইল ট্যাব, স্টার ট্যাব, তারপরে রিবন, তারপরে রিবন ক্লোজ করতে হয় কিভাবে, তারপরে কন্ট্রোল করতে হয় কিভাবে এগুলা, তারপরে ইউসিএস আইকন, তারপরে কমান্ড লাইন। দেখেন কমান্ড লাইন বলতে আমাদের যে এখানে অটোক্যাড শুধুমাত্র মাউস কিবোর্ড দিয়ে টাইনে টাইনে কাজ করা লাগে না, এখানে হচ্ছে কমান্ডের মাধ্যমে কাজ করতে হয়। আমি যদি লাইন লিখতে চাই, জাস্ট কিবোর্ড থেকে এল প্রেস করে দেন এন্টার প্রেস করে আমরা হচ্ছে একটা লাইন ড্র করে নিতে পারি। তো এইভাবে লাইন ড্র করা যায় খুব ইজিলি। মানে আপনার অটোক্যাডে খুব সহজ এবং হচ্ছে অপশন পাবেন অনেকগুলো, যেমন একটা লাইন ড্র করার জন্য বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন আমি কমান্ডে করতে পারি, এরপর হচ্ছে মাউস কমান্ডে করতে পারি। আর যেটা বলছিলাম ফার্স্ট ক্লাসে আমরা যেটা শিখাবো, যেটা হচ্ছে এই রিবন গুলো অনেক সময় থাকে না। হ্যাঁ, এগুলো না থাকলে কিভাবে নিয়ে আসবেন, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই, আর এটা বলবি রিবন যদি আমি ক্লোজ দিয়ে দিই আমার এখানে কিন্তু কিচ্ছু পাবে না। সেই ক্ষেত্রে আপনার মাউস দিয়ে কোনো কিছু ড্র করতে পারবে না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, রিবনটা লোড করতে হবে। তো রিবন নিয়ে আসলে রিবন এভাবে লোড হবে আর কি। এরপরে দেখা হচ্ছে স্যার এই অ্যাপস গুলো কই পাবো আমরা? আমরা অ্যাপস প্রোভাইড করবো। আমরা অ্যাডভান্টেজ অফিস থেকে আপনার এই অ্যাপসগুলো মানে সফটওয়্যারটা পেয়ে যাবেন, ইজিলি পেয়ে যাবেন। আপনার ইনস্টলেশন, ভিডিও গাইডলাইন সবকিছু সমস্ত সাপোর্ট আপনারা এখান থেকে পাবেন, কোনো সমস্যা আছে উইথাউট এনি প্রবলেম। দিয়ে দিবেন, আপনারা দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছ থেকে পাবেন। অটোক্যাড 2022, এটা স্যার সরি এই অ্যাপস কি 2020 এটা পাবেন আর কি। যে কেউ মানে ফ্রি আচ্ছা, এমনিতে? যত ধরনের কোশ্চেন থাকে আপনার কোশ্চেন গুলো একটু পরে করেন, আমরা বেশি সময় নিব না, এটা আমি শেষ করি দেন হচ্ছে আপনারা আসেন। হ্যাঁ, এরপর দেখেন অটোক্যাড অ্যাপ্লিকেশন উইন্ডোজ কাস্টমাইজেশন, মানে অটোক্যাড যে অ্যাপ্লিকেশন উইন্ডোজ যেগুলো আছে কাস্টমাইজ করা যাবে। আপনি আপনার কোথায় কোনটা রাখতে যাচ্ছেন বা মেনু বার রাখতে যাচ্ছেন না, এগুলো আর কি। শো মেনু বার, অবজেক্ট স্ন্যাপ, তারপরে হচ্ছে অপশন ডিসপ্লে, আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন এই যে এখানে অর্থ মোড, তারপর স্ন্যাপ কার্সর, তারপর হচ্ছে এগুলা আমরা অন অফ করে কখন কোনটা গ্রিড মোড বা গ্রিড মোড ছাড়া কখন কোনটা কাজ করব সেটা আমরা আস্তে আস্তে শিখে দেবো আর কি। এই যে দেখেন এখন কিন্তু দাগ আছে প্রত্যেকটা, মানে গ্রাফ পেপারের মতো দাগ আছে, যদি আমি এটা উঠাই দিতে তাহলে এটা এটা আলাদা কাজ আছে। আমি যদি গ্রাফ স্ন্যাপ কার্সর ধরে ধরে কাজ করে দেয় তাহলে এটা রাখতে হবে। যেমন আমি যদি একটা লাইন ড্র করি, আমি যে কোনো জায়গা থেকে ড্র করতে পারতেছি, কিন্তু যদি আমি গ্রিড মোডটা অন রাখি তাহলে দেখবো যে শুধুমাত্র ওই ঘর থেকেই আমার ড্রয়িংটা হচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে ড্র হচ্ছে না। দেখছেন, অন্য কোনো জায়গা থেকে ড্র হচ্ছে না, শুধুমাত্র এই ঘরের কর্নার থেকে, এই ঘর দুই ঘরের কর্নার থেকেই শুধুমাত্র ড্র হচ্ছে। তো এগুলো আলাদা আলাদা কাজ আছে, আপনারা যখন আমি যখন ডিটেলস পড়াবো বা দেখাবো তখন আপনি ইজিলি বুঝে যাবেন আর কি। সো এরপরে আসে হচ্ছে অর্থ মোড গুলা কিভাবে কি কিবোর্ড কমান্ডের মাধ্যমে অন অফ করবেন সেগুলো আমি এখানে দেখাবো। এরপর তৃতীয় নম্বর ক্লাসে আসবে হচ্ছে আমরা ড্রয়িং নিয়ে কাজ করবো। ড্রয়িং মিনস হচ্ছে আপনার এই যে এখানে যে ড্রটা আছে, হ্যাঁ ড্র টুলবারের মধ্যে আছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, তারপর রেক্টেঙ্গল, তারপর ইলিপস, তারপর হ্যাশ। এগুলো হচ্ছে ড্র টুলবারের মধ্যে আছে। এই ড্র টুলবারে যেগুলো আছে এইগুলো দিয়ে আমাদের ড্রয়িং করা সম্ভব উইথাউট এনি প্রবলেম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে মডিফাই টুলবার আছে, আমরা পরের ক্লাসে যাবো। একটা ক্লাস শুধুমাত্র আমাদের ড্র টুলবার নিয়ে রাখছি। এরপর হচ্ছে 4 নম্বর ক্লাসে এসে আমরা দেখবো হচ্ছে মডিফাই টুলবার। হ্যাঁ, মডিফাই টুলবারের মধ্যে আছে কি কি, মডিফাই টুলবারের মধ্যে আছে মুভ, কপি, সরি এটা হচ্ছে মুভ, কপি, তারপর স্ট্রেচ, তারপর রোটেট, তারপর মিরর, এরপর হচ্ছে স্কেল, ট্রিম, ফিলেট, তারপর হচ্ছে পোলার অ্যারে, এরপর হচ্ছে ইরেজ। মানে আমাদের মডিফাই মিনস হচ্ছে আপনার কোনো কিছু পরিবর্তন, একটা ড্রয়িং করছেন, ড্রয়িং এর মধ্যে একটা কিছু পরিবর্তন করতে যাচ্ছেন বা ট্রিম করতে যাচ্ছেন বা কাটতে যাচ্ছেন বা মুভ করতে যাচ্ছেন, কপি করতে যাচ্ছেন, মিরর করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমরা হচ্ছে মডিফাই টুলবারের হেল্প নিই। তো এই মডিফাই টুলবার নিয়ে শুধুমাত্র একটা ক্লাস রাখা হচ্ছে, সেটা হচ্ছে আপনার ধরে ধরে কাজ শেখানো হবে। মুভ কিভাবে করা হয়, কিবোর্ড কমান্ডের মধ্যে শর্টকাট কমান্ডের মাধ্যমে কিভাবে কমান্ড করা হয়, তো এইগুলা আমরা এই মডিফাই টুলবার একটা ক্লাস থেকে জানতে পারবো আর কি। এরপরে যদি আসি 5 নম্বর ক্লাসে, 5 নম্বর ক্লাস হচ্ছে অ্যানোটেশন টুলবার নিয়ে। অ্যানোটেশন টুলবার হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, সরি মডিফাই অ্যানোটেশন টুলবারটা এখান থেকে চলে গেছে। সো অ্যানোটেশন টুলবার আনার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে প্যানেলে যাব, মডিফাই প্রপার্টিস, সরি মডিফাই
আচ্ছা, এক মিনিট, আমি এগুলা করে নিই। তবে এক জায়গায় হয়ে আছে তো, এগুলো একটা আলাদা করতে হবে, দাঁড়ান একটু সময় নেই। ও তাহলে ভালোই তো। ড্রয়িং 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 এই যে কন্ট্যাক্ট, আপনি আপনার পরিচিত সকল ফ্রি সেমিনারে যত সময় জয়েন করার অনুরোধ, কন্ট্যাক্ট। এইখানে হচ্ছে একটা অ্যানোটেশন টুলবারটা আমার একটু আড়ালে পড়ে গেছিল আর কি, যে কারণে এভাবে নিয়ে আসা, সব উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। যাই হোক, এখানে দেখেন অ্যানোটেশন টুলবার, এই অ্যানোটেশন টুলবারের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের যে কমান্ড গুলো লিখবো, যে আমরা এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে আহ, এই দেখেন এখানে এসএলডি করা আছে কিছু। এখানে যে টেক্সট গুলো লেখা হয়েছে এটা অ্যানোটেশন টুলবারের মাধ্যমে, টেক্সটের মাধ্যমে, টেক্সট কমান্ডের মাধ্যমে কোনো কিছু লিখতে চাইলে আমাদের টেক্সট কমান্ড। দেন হচ্ছে ডাইমেনশন, এটা হচ্ছে আমাদের কোনো কিছু মেজার করতে গেলে আমাদের ডাইমেনশন গুলো লাগে। এরপরে লিনিয়ার বা বৃত্তর ভিতরে যে স্টেজ গুলো আছে, এগুলো মানে কতটুকু সাইজ আছে, ডাইমেনশন রেডিয়াস কতটুকু আছে, এগুলো মেজার করার জন্য আমরা হচ্ছে এই অ্যানোটেশন টুলবারটা ইউজ করি। হ্যাঁ, এরপর আসি হচ্ছে 6 নম্বর ক্লাসে হচ্ছে ব্লক। আমরা কোনো কিছু ড্রয়িং করে, একবার ড্রয়িং করে ব্লকের মধ্যে সেট রাখলে সেটা বারবার নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, ব্লক, তারপর ক্রিয়েট ব্লক, কিভাবে ব্লক রেডি করতে হয়। এরপর গ্রুপ, একটা ড্রয়িং তো শুধুমাত্র একটা ড্রয়িং না, যেমন আমি একটা যদি ড্রয়িং করে দেখাই, সেটা হচ্ছে আমরা একটা ড্রয়িং নিই এখানে, একটা ড্রয়িং যদি আমি করে দেখাই, যেমন আমি একটা সেলিং ফ্যান যদি ড্রয়িং করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমার হচ্ছে কি কি লাগবে, আমার হচ্ছে ড্র টুলবার লাগবে, দেন হচ্ছে আমাদের মডিফাই টুলবার লাগবে, এর বাইরে আর কিছু লাগবে না। ওকে, দেখেন এখানে আমরা শুধুমাত্র ডট টুলবার এবং হচ্ছে মডিফাই টুলবারের মাধ্যমে আমরা হচ্ছে কি করব, একটা হচ্ছে সেলিং ফ্যান যদি ড্র করি তাহলে কিভাবে করতে পারি দেখেন। আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নিব, রেক্টেঙ্গল নিয়ে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে আমরা একটা রেক্টেঙ্গল ড্র করবো। একটা রেক্টেঙ্গল ড্র করতে পারি। এরপরে আমি আরেকটা রেক্টেঙ্গল নিব এইখান থেকে মিডল পয়েন্ট রাখার জন্য আর কি। এবার একটা রেক্টেঙ্গল নিব, এটা একটু স্ট্রেচ করে দিব, দিয়ে আমরা হচ্ছে এই মডিফাই টুলবারের মাধ্যমে আমরা কি করব, ট্রিম করব। সো ট্রিম নিলাম, ট্রিম নিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারফেস করব, ইন্টারফেস করার পরে আমরা হচ্ছে এগুলা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে দেখেন ফ্যানের পাখা তো একটু বাঁকা থাকে, সেক্ষেত্রে আমরা কি করবো, আর্ক নিব। আর্ক নিয়ে আমরা এখান থেকে দিব, দেন মিডল পয়েন্টে, দেন আরেকটা এখানে ড্র করে আমরা বাকিগুলো হচ্ছে ট্রিম করে দিব। মানে আমাদের দেখেন একটা ড্রয়িং কিন্তু কতগুলো হেল্প নিতেছে। একটা রেক্টেঙ্গল নিলাম, একটা আর্ক নিলাম, দেন হচ্ছে আদার্স অপশনগুলো নিলাম। এখন আমি সেটা ট্রিম করে দিব। সো ট্রিম নিয়ে আমি জাস্ট ইন্টারফেস করে এগুলো আমি রাখবো না, রাখবো না। এখন ফ্যানের একটা পাখা হয়ে গেল, এই পাখাটা আমি যদি 3 দিকে করতে চাই, তাহলে আমাদের এই এর হেল্প নিতে হবে। হ্যাঁ, এর নিয়ে আমরা হচ্ছে পোলার এরিতে যাবো, পোলার এরিতে গিয়ে আমরা জাস্ট, সরি, এটা হচ্ছে আমরা একটা গ্রুপ করব। দেখেন গ্রুপে হেল্প নিতে হচ্ছে, গ্রুপ করার জন্য গ্রুপ অপশন আছে, সব গ্রুপে ক্লিক করলে আমাদের এটা গ্রুপ হয়ে যাবে। তো এটা একটা গ্রুপের মধ্যে মধ্যে হয়ে গেছে। এখন কি করব, এটা আমরা জাস্ট এই এরিয়াতে, পোলার এরিয়াতে ক্লিক করবো, পোলার এরিয়াতে রেখে আমরা মিডল পয়েন্টে রেখে জাস্ট ক্লিক করবো, ক্লিক করার পর এখানে অপশন আসবে। তো এটা অপশনগুলো আমরা হচ্ছে পাখা যেহেতু 3টা 3 করে দিব, 3 করে ইন্টার করে দিব, ইন্টার করে দিয়ে জাস্ট আমরা কি করব, এখন একটা সার্কেল নিব। জাস্ট এখানে একটা সার্কেল নিয়ে আমরা এখান থেকে ড্র করে দিয়ে কি করবো, এখন মাঝখানে যেগুলো আছে সেগুলো ট্রিম করে দিব। তো মাঝখানে ট্রিম করার জন্য আমরা ট্রিম কমান্ড নিব, ট্রিম কমান্ড নিয়ে দেন ইন্টার। এরপর হচ্ছে, সরি, এটা হচ্ছে আমরা কি করতে হবে, ফিলেট, সরি, আমাদের হচ্ছে অ্যারে দিয়ে করা হয়েছিল, তো এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করার জন্য আমরা মডিফাই টুল করে এক্সপ্লোর করে দিব, এক্সপ্লোর করে দিয়ে এখন হচ্ছে আমরা ট্রিম করবো। ট্রিম করার জন্য কোথায় যাবো, এই ট্রিমে, ট্রিমে গিয়ে
দেন হচ্ছে আমি ইন্টারফেস করব। এরপরে এখন দেখেন সবগুলো টিম হচ্ছে দেন আমরা যেগুলো টিম হবে না সেগুলো আমরা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে আমাদের ডিলিট হয়ে যাবে। তো সুন্দরভাবে আমরা এই যে দেখেন কত সহজে আমরা জাস্ট কি শুধু ড্র টুলবার এবং মডিফাই টুলবার মাধ্যমে আমরা সেলিং পয়েন্ট খুব সহজে ড্র করে নিতে পারলাম। কিন্তু এটা যদি অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারতাম তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা হয়তো সময় লাগতো আর কি, খুব সহজেই। আর মেজারমেন্ট অ্যাকুরেসি হইতো না, এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পাখাগুলো আছে, ড্র করা আছে। তো এইভাবে ড্র করতে পারি খুব ইজিলি। তো এরপরে আসি হচ্ছে যদি দেখে ক্লাস 6 গেল গ্রুপ গুলো কিভাবে হয়। দেখেন আমার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ড্রয়িংটা করলাম এগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে আছে, তাই না? সো আমি যদি মুভ করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা সিলেক্ট করে মুভ করতে হবে। তার জন্য কি করবো, আমরা এর একটা সেলিং পয়েন্ট একটা গ্রুপের মধ্যে রাখবো। তো সম্পূর্ণটা সিলেক্ট করবো, সিলেক্ট করে জাস্ট গ্রুপ করে দিব। এখন আমরা একটা গ্রুপ হয়ে গেছে, দেখেন আমরা ক্লিক করলেই আমাদের একটা গ্রুপে পরিণত হয়েছে, মানে একটা ক্লিক করলে আমাদের পুরো এই ড্রয়িংটা সিলেক্ট করতেছে। তো এভাবে হচ্ছে আমরা গ্রুপ নিয়ে কাজ করতে পারি। এগুলো শিখবো হচ্ছে আমরা ক্লাস 6 নম্বর ক্লাসে। এরপরে লেয়ার প্রপার্টিস নিয়ে কাজ আর করি। এখানে আনগ্রুপ করে কিভাবে কাইন্ডলি জানাতেন? আচ্ছা, এটা হচ্ছে আনগ্রুপ করার জন্য জাস্ট এটা তো গ্রুপ করা আছে, জাস্ট রাইট বাটনে ক্লিক করে এই যে গ্রুপ অপশনে গেলে এখান থেকে যে আনগ্রুপ অপশনটা আসবে, তো এখান থেকে আনগ্রুপ করলে আমার আগের মতো হয়ে যাবে। দেখেন এখন একটা একটা করে সিলেক্ট করা লাগতেছে আমার, ঠিক আছে। তো আমি আবার গ্রুপ করে রাখি এটা। সো গ্রুপ। তো খুব সহজে, খুব সহজ টেকনিকে কিভাবে শিখতে পারবেন সেটা হচ্ছে এই অটোক্যাডের মাধ্যমে, আমাদের এই কোর্সের মাধ্যমে শিখতে পারবেন আর কি। তো এরপর যদি দেখি সেটা হচ্ছে লেয়ার। লেয়ারটা কোথায় আছে? লেয়ারটা আছে হচ্ছে অটোক্যাডের, দেখেন এই যে এটা এটা আমি এখানে নিয়ে আসছি আর কি। অটোক্যাডের লেয়ারটা মিনস হচ্ছে আমাদের বিভিন্ন লেয়ার। যেমন আমি এখানে যে ড্রয়িংটা করছি, এই ড্রয়িংটা বিভিন্ন লেয়ার আছে। যেমন আমাদের কম্পোনেন্ট একটা আছে, তারপর হচ্ছে ডিবি বোর্ড একটা আছে, তারপর হচ্ছে ডোর একটা আছে, আলাদা আলাদা আছে। এখন এই যে ডোর গুলো আছে, এই ডোর গুলো যে আমি দেখতে না চাই, যে আমি সমস্ত ড্রয়িং দিতে চাচ্ছি কিন্তু ডোরটা দেখতে যাবো না, জাস্ট আমাদের সেখানে লাইটটা বন্ধ করে দিলে আমাদের ডোর গুলো এখন দেখা যাচ্ছে না। বাট ডোর কিন্তু কি ড্রয়িং করা আছে, কিন্তু আমাদের ডোর গুলো দেখা যাচ্ছে, জাস্ট এটা লাইটটা জ্বালাই দিলে আমাদের ডোর গুলো দেখা যাচ্ছে। এখন এই যে কেবল ইলেকট্রিক লাইনের কেবল গুলো আমার হিজি হিজি লাগতেছে, এই কারণে আমি এটা উঠাই দিব। আমি দেখবো না, আমি এটা সিভিল ইঞ্জিনিয়ারকে দেখাবো, আমার ক্লায়েন্টকে দেখাবো, আমি ইলেকট্রিক্যাল ড্রয়িংটা দেখাইতে চাচ্ছি না। সেক্ষেত্রে কি করবো, জাস্ট এই যে পিভিসি পাইপের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা লাইটটা বন্ধ করে দেবো। লাইটটা বন্ধ করে দিলে আমাদের হচ্ছে এই লাইনটা দেখা যাবে না, গ্রিন কালার যে লাইনগুলো আছে লাইনগুলো দেখা যাবে না। আর যদি চাই যে না এটা আমাদের হচ্ছে লক থাকবে, এটা কোনো মডিফাই করা যাবে না, এটা কোনো চেঞ্জ করা যাবে না, তাহলে আমরা জাস্ট এখান থেকে লকটা করে দিলে আমরা এই ড্রয়িং গুলো আর কেউ চেঞ্জ করতে পারবে না লক থাকা অবস্থায়। আমাদের অনেক সময় হয় না যে ড্রয়িং করতেছি, করতে করতে একসময় এই লাইনগুলো টান লেগে এদিক ওদিক হয়ে গেছে, আমরা জানি না, নিজের অজান্তে হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমরা এই লকটা করে রাখি তাহলে আমাদের সেফ থাকে আর কি, যে আমাদের আর কোনো সমস্যা নাই। সো লেয়ারের কাজগুলো এরকম ভাবে করতে পারেন। এবং লাইন টাইপ গুলো দেখেন, আমাদের সব লাইন কিন্তু এক নাই, এইগুলা কিন্তু লাইন দিয়ে করা, এটা কিন্তু লাইন দিয়ে করা। এই লাইন গুলা পিভিসি লাইন যেগুলো টানতেছি সেগুলো হচ্ছে ডট ডট টাইপের হয়ে গেছে, আর এগুলা কিন্তু সোজা আছে। কারণ কি, এই যে লেয়ারটা আছে সেই লেয়ারের যে প্রপার্টিস আছে, প্রপার্টিস গুলো দেখবো আমরা হচ্ছে এই লাইনটা ডট ডট করে, মানে লাইন টাইপটা লোড করা আছে, মানে সিলেক্ট করা আছে, এই এই ধরনের লাইন হবে বা কালারটা এরকম হবে। এটা আমাদের আগে থেকে এই লেয়ারের জন্য সিলেক্ট করে দেওয়া, প্রি সিলেক্টেড আর কি। সো এভাবে অপশন আছে অটোক্যাডের, লেয়ার অপশন গুলো বুঝতে পারবো। এরপর লেয়ার প্রপার্টিস, এরপর ম্যাচ প্রপার্টিস, আমরা একটা লাইনের মতো করে একটা লাইন ড্র করতে যাচ্ছি, এটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস। এরপর ক্লাস 7 হচ্ছে আমরা স্কিমেটিক ড্রয়িং ড্রয়িং দেবো, যেটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য মূলত ডেডিকেটেড একটা ড্রয়িং আর কি। যদি আমরা স্কিমেটিকে যাই, স্কিমেটিক প্ল্যানে, তখন দেখবো যে এখানে বিভিন্ন ধরনের একটা প্ল্যান আছে। দেখেন আমি যদি একটা সুইচ দিতে যাই, দেখেন এখানে অপশন অনেক অনেক অপশন আছে, রিলে কয়েল, তারপরে আছে এখানে সুইচ টাইমার বা পুশ বাটন। তো পুশ বাটন যদি যাই, এখানে দেখবো পুশ বাটন এর অন এনও সুইচ আর এনসি সুইচ। আমি যদি এটা নিতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে দেবো। অনেক ছোট তো এটা হচ্ছে, জাস্ট এখানে বলতেছে আমার লাইন কি কি রাখবে, নাম কি রাখবে, যেমন আমি লিখবো এটা অন সুইচ, SWITC সুইচ, দেন ওকে। এখানেও দেখবো যে এই যে অন সুইচ নামে আমাদের একটা সুইচ আসছে। আমি যদি একটা অফ সুইচ নিতে চাই তাহলে কি করবো, আমরা এখানে আবার যাবো, সরি, এখানে গিয়ে আমরা নর্মালি ক্লোজ নিব, নেওয়ার পরে আমরা এখানে রাখবো, রেখে আমরা এটা নাম দিব স্টপ সুইচ, STOP, স্টপ সুইচ, SWITC স্টপ সুইচ। দেন এখান থেকে ওকে করে দিব, এখানে এটা স্টপ সুইচ। এরপরে যদি চাই যে না, আমরা একটা নেব, একটা রিলে কয়েল নিব বা রিলে ধরাবো। সো এখানে নিলাম, নেওয়ার পরে এটার নাম দিব হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর বা MC। দেন ইন্টার, ওকে করে দিব এখান থেকে। এরপরে যদি আমরা ওয়্যার টানতে চাই, জাস্ট ওয়্যার থেকে ক্লিক করে এখানে একটা ওয়্যার, আবার এখানে, আবার এখান থেকে এইখানে। তো আমার এটি ইকুয়াল পজিশনে, যে কারণে এটা উপরে নিচে আছে, মানে একটু একটু ওইদিকে যাচ্ছে। তো এখন যদি আমরা এই সুইচটা প্রেস করি, এখানে যদি পাওয়ার দেই, লাইনটা একটু এখানে টেনে রাখি, এখানে যদি একটা লাইন যায় সেটা আমি যদি প্রেস করি তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কন্ট্যাক্ট করবে বা ধরবে।
আর যদি আমরা চাই যে না এখানে ল্যাচিং করে দিতে, তাহলে আমরা এখান থেকে আবার একটা রিলেতে মানে কন্ট্যাক্টে যাবো আর কি। এখান থেকে কন্ট্যাক্টে গিয়ে আমরা হচ্ছে এনে কন্ট্যাক্ট নিবো, এনে কন্ট্যাক্ট নিয়ে এখানে রাখবো। এটা কিসের এনো সেটা হচ্ছে আমাদের ট্যাগ করে দিতে হবে। ট্যাগটা হচ্ছে আমাদের এমসি কন্ট্যাক্ট, হ্যাঁ ম্যাকডি কন্ট্যাক্টরে এনো। দেন এখান থেকে ওকে। এরপর আমরা আবার কেবল নিব, কেবল নিয়ে জাস্ট আমরা এখান থেকে এখানে সংযোগ করে দিব। দেন আমি আর একটা ওয়্যার নিব, ওয়্যার নিয়ে এখান থেকে এখানে সংযোগ করে দেবো। ইজিলি, খুব ইজিলি কিন্তু ড্রয়িং করতে পারলাম। মানে আমাদের এখানে এখানে স্টপ সুইচ প্রেস করলে আমাদের হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টর এই পাশে অবশ্যই নিউট্রাল লাগানো, নিউট্রাল লাইন আছে, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ। এখন যদি স্টার্ট সুইচ প্রেস করি তাহলে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টর ধরবে। ইনবিল্ট অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে, আমরা এখান থেকে স্যাম্পল বিল্ডার থেকে আমরা স্যাম্পল বিল্ড করেও নিতে পারি। হ্যাঁ, বিল্ড করে নিয়েও আমরা হচ্ছে কি করতে পারি, এই ড্রয়িং গুলো করতে পারি আর কি। যেমন এখানে যদি দেখাই, আমার সব উল্টা পাল্টা হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে এখানে, ঠিক করতে হবে পরে আর কি। যাই হোক, এখানে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের স্যাম্পল বিল্ডার একটা অপশনই আছে আমাদের এখান থেকে স্কিমেটিং এ। স্যাম্পল বিল্ড করে নিতে পারবে এখান থেকে, নিজের কাস্টমাইজ করে নিজের মতো করে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন মোটিভেটর করে এখানে থাকো, এটা এখানে রাখি, এখানে আসি। তো এভাবে হচ্ছে আমরা স্কিমেটিক ডায়াগ্রাম থেকে আমরা হচ্ছে ড্রয়িং গুলো করে নিতে পারি। এরপর সার্কিট, নতুন একটা সার্কিট যদি আমরা চাই যে ইনবিল্ট সার্কিট আছে, সেই সার্কিটে আমরা জাস্ট মডিফাই করবো, সেই ক্ষেত্রে আমরা করতে পারি আরেকটা কাজ। সেটা কিভাবে, সেটা হচ্ছে এইখান থেকে স্কিমেটিকে যাবো। স্কিমেটিকে যাওয়ার পরে আমাদের যে ইনবিল্ট সার্কিট বিল্ড করা আছে সেটা জাস্ট এখান থেকে জাস্ট থ্রি ফেজের ফরওয়ার্ড, এটা দিয়ে ইন্টার দিয়ে আমরা জাস্ট এখানে বসা দিতে পারি যে আমাদের এই লাইনটা এখানে দেওয়া আছে, অটোমেটিকলি কিন্তু ডিজাইন করা আছে এখানে। তো দেখেন এখানে হচ্ছে, sorry, কই গেল? এটা হচ্ছে একটা মোটর। তো মোটর হচ্ছে সুইচ, এরপর হচ্ছে এখানে ওভারলোড রিলে, এরপর ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপর একটা ফিউজ। দেন হচ্ছে কন্ট্রোল সার্কিটটা হচ্ছে আমাদের এখানে ইনবিল্ট, অটোমেটিকলি তৈরি হয়ে গেছে এখান থেকে লাইন নিয়ে, হ্যাঁ এভাবে তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে স্কিমেটিক ড্রয়িং থেকে আমরা ইনবিল্ট সার্কিট যেগুলো আছে এগুলো কাজে লাগাতে পারি বা কাজ করতে পারি খুব সহজেই। এরপর মাল্টিপাস ইয়া ইউনিটে আর কি, sorry। এখানে যদি বার মানে মাল্টিপল মাল্টিপল বাস নিতে পারি এখান থেকে। যেমন আমরা এখান থেকে যদি চাই যে আমরা তিনটা বাসের হচ্ছে লাইন নিবো, তো এখান থেকে ড্রয়িং করে জাস্ট, সরি, এটা নিয়ে আমাদের হচ্ছে এমটি স্পেস থেকে নিতে হবে, কারণ আমরা কোনো স্পেস থেকে নিব না। এখান থেকে নিয়ে আমরা জাস্ট বাস বার ড্র করে নিতে পারি, এগুলো ড্র করে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে ড্র করতে পারি। তো এগুলো ডিপলি খুব ইজিলি শিখতে পারবেন, কোনো সমস্যা ছাড়া, ওইটা প্রবলেম। আচ্ছা, এরপর আসে হচ্ছে একটা ফ্লোর প্ল্যান। হ্যাঁ, এই দেখেন এখানে ফ্লোর প্ল্যান করা হয়েছে, ওভারভিউ, ফ্লোর প্ল্যান ওভারভিউ। এখানে যে ড্রয়িং গুলো করা হয়েছে, ড্রয়িংটা জাস্ট লাইন অ্যান্ড অফসেটের মাধ্যমে করা হয়েছে বা ট্রিমের মাধ্যমে করা হয়েছে, খুব ইজিলি করা যায় এগুলা। তো ফ্লোর প্ল্যানে আলোচনা করবো ক্লাস 8 নম্বর ক্লাসে। এরপর হচ্ছে 9 নম্বর থেকে 11 নম্বর ক্লাসে হচ্ছে আপনার আর্কিটেকচারের যে প্ল্যানগুলো, ফুল একটা ডিজাইন কিভাবে করা যায়, ইএলডি ইলেকট্রিক্যাল লেআউট ডিজাইন কিভাবে করা যায়, বা লোড ক্যালকুলেশন করে করে কিভাবে কেবল কোথায় কত কত আর এম এর কেবল টানবো, এগুলা দেখে 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 আমরা হচ্ছে ড্রয়িং করবো। সিলিং ফ্যান কিভাবে কোথায় বসাবো, কোথায় এসি লাইন থাকবে, কোথায় টু পিন সকেট থাকবে, কোথায় ফ্রিজের লাইন থাকবে, কোথায় গিজারের লাইন থাকবে, এরপর টিভির লাইন কোথায় থাকবে। এই সমস্ত কিছু আমরা হচ্ছে এই ড্রয়িং এর মাধ্যমে দেখাবো কিভাবে। এটা হচ্ছে ফুল ক্লাস বা ফুল প্রজেক্ট গুলো করবো হচ্ছে 9 থেকে 11 নম্বর ক্লাসে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা 9 থেকে 11 নম্বর ক্লাসে দেখবো। এগুলো হচ্ছে আমরা রুলস মেনটেন করে করবো, এনএফপিএ বা কোড মেনটেন করে করবো। কারণ হচ্ছে কোনো একটা ডিজাইন যদি কোড মেনটেন, কোডের উপর বাইরে বা বিএনপিসি রুলস এর বাইরে যায়, সেক্ষেত্রে আমাদের সেই ডিজাইনটা কোনো কার্যকরী হবে না। তো এই ডিজাইনের নির্দিষ্ট একটা কোড আছে, যেমন এমটিবি বোর্ডের সাইন কিরকম হবে, বা ডিবি বোর্ডের সাইন কেমন হবে, সুইচ বোর্ডের সাইন কেমন হবে, সিপিনের সাইন কেমন হবে, এগুলো হচ্ছে ইনবিল্ট এখানে। মানে আমরা স্যাম্পল গুলা ডিজাইন করবো, দেন হচ্ছে ওইগুলো দিয়ে আমরা হচ্ছে কাজ করবো। এগুলো সম্পর্কে আইডিয়া পাবেন, মানে ডিজাইন গুলো মানে ড্রয়িং গুলো বা স্যাম্পল গুলো কিরকম হয়। এরপর হচ্ছে কোন পাইপের ভিতরে দিয়ে কতটুকু, কয়টা কেবল, কত আরামের কেবল, কতগুলো ঢুকাইতে পারবেন, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা হচ্ছে 9 থেকে 11 নম্বর ক্লাসের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করবো। এরপর 12 থেকে 14 নম্বর যে ক্লাসটা, সেটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে সাবস্টেশন ডিজাইন বা এসএলডি করা হয়, এটার কিভাবে কি করা লাগবে। মানে আমাদের হচ্ছে এনএপি এর কোড অনুযায়ী যে এসএলডি করা হয়, সেই এসএলডি গুলো কিভাবে করা হবে সেগুলো এখানে
ডিটেলসে আলোচনা করা হবে। এটা হচ্ছে 12 থেকে 14 নম্বর ক্লাস, দুইটা ক্লাসে বা তিনটা, হ্যাঁ দুইটা ক্লাসেই আলোচনা, তিনটা ক্লাস আলোচনা করা হবে। এবং সেই সাথে হচ্ছে আপনাদের যে বাসবারের সাইজ বা বাসবার ক্যালকুলেশন কিভাবে করা হয় সেগুলো দেখতে পারবেন। তো বাসবার নিয়ে যদি কিছু বলতে চাই, সেটা হচ্ছে দেখেন বাসবারের যে অ্যাভেলেবল সাইজ গুলো আছে সেটা হচ্ছে 10। আপনি চাইলে কিন্তু বাজারে যে কোনো সাইজের বাসবার আপনি চাইলে নিতে পারবেন না। তো 10 mm, 6 mm, তারপর 10 mm, 10 mm এইরকম সাইজের বাসবার পাবেন। তো বাসবার এগুলা ওয়াইট এন্ড থিকনেস এর উপর ডিপেন্ড করে, লম্বা কতটুকু আছে এটা ডিপেন্ড করে না। যেমন আমি যদি অটোক্যাডের মাধ্যমে আমি দেখাই, একটা ড্রয়িং করে দেখাই আপনাকে। আচ্ছা, আমি যদি এখানে একটা ড্রয়িং করি, ধরেন এটা একটা বাঁশবার, হ্যাঁ বাঁশবারের লম্বা এদিকে কতটুকু আছে ওটা দেখার বিষয় না, কিন্তু থিকনেসটা হচ্ছে এইখান থেকে এটা কতটুকু আছে, আবার এইখান থেকে এটা কতটুকু আছে। থিকনেসটা হচ্ছে এটা, আর ওয়াইড হচ্ছে এটা। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে কারেন্ট রেটিংটা সিলেক্ট করে। আমাদের 1 mm² প্রতি হচ্ছে আমাদের 2 A করে ধরা হয়, বাট সেফটি পারপাস হচ্ছে 1.55 বা 1.6 A করে ধরা হয়। যে 1 mm², 1 mm² বাঁশবারে আমাদের হচ্ছে 1.6 A কারেন্ট প্রবাহিত করতে পারে, তামার পারে, তামার বাঁশবারে আর কি, কপার বাঁশবার যেটা সেটা। তো এটা তো বুঝতে পারছেন আপাতত যে আপনার হচ্ছে এই থিকনেসটা হচ্ছে এটা, আর হচ্ছে এদিকে হচ্ছে ওয়াইড। তো এটার উপর ডিপেন্ড করে আমাদের যে বাসবাই ক্যালকুলেশন করতে হয়, বাট লম্বায় কতটুকু আছে এটা দেখার বিষয় না। হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমি এটা জাস্ট ড্রয়িংটা করলাম আর কি। আহ, এরপরে আসে হচ্ছে লোড ক্যালকুলেশন এবং সাবস্টেশন যে ডিজাইন গুলো, সাবস্টেশনে কোথায় কি ইউজ করতে হয়, কোথায় লাইটিং এর ইউজ করবেন কোথায়, তারপর হর্ন গ্যাপ ইউজ করবেন কোথায়, এরপর হচ্ছে কেবল কোথায় কত সাইজ ইউজ করবেন, এগুলো সমস্ত কিছু আমরা হচ্ছে এই 14 নম্বর ক্লাসে বা লাস্টের ক্লাসে বা 15 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব। এরপর স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে ড্রয়িং করা হয়, বা আপনার কোর্স কন্টেন্ট নিয়ে ওভারভিউ, টোটাল যে ডিটেলস আলোচনা, এটা আমরা হচ্ছে লাস্টের দিকে করবো আর কি। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে একটা মোটর কন্ট্রোলিং ডিজাইন করতে পারছি খুব সহজেই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের টোটাল ওভারভিউ আর কি অটোক্যাড সম্পর্কে বলা আর কি। আমার এখন কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানা থাকলে আমাকে বলেন, আমি একটু কোশ্চেন অ্যান্সার করে দিই। এবং হচ্ছে ড্রয়িং নিয়ে কোনো আলোচনা থাকলে বলতে পারেন। আর আর তার আগে আমি একটা ডিজাইন দেখি, সেটা হচ্ছে 3D নিয়ে আলোচনা করা হবে। হচ্ছে আপনার 10 নম্বর ক্লাস, ওটা মানে মিসিং হয়ে গেছে, বাট 3D নিয়ে আলোচনা করা হবে দুইটা ক্লাস আর কি, ওই যে 13 নম্বর বা 14 নম্বর ক্লাস আর কি। তো এখানে দেখেন আমি একটা ডিজাইন করে রাখছি, এটা হচ্ছে আপনার একটা ডিবি বোর্ড বা ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা হচ্ছে এখানে একটা মিটার আছে, আবার তিনটা এলইডি আছে, আবার হচ্ছে এখানে একটা ব্রেকার আছে, মেন সার্কিট ব্রেকার, আবার এখানে দুইটা সিলেক্টর সুইচ আছে। এটা যদি আমরা একটু সরাই দেখি, সরি 3D ভিউতে দেয়নি। এটা সবাই দেখবো যে এখানে ভিতরে বাসবার গুলো আছে, লাইট কোথায় কোথায় আছে সবগুলো আমরা জাস্ট এটা সরাইছি, মানে আমাদের উপকারে যে ঢাকনা, ঢাকনা সরানোর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে বাসবার আছে। তারপর এখানে মিটার প্যানেল গুলো কোথায় লাগানো আছে, সিলেক্টর সুইচ কোথায় লাগানো আছে। তো 3D মডেল গুলো এরকমই, মানে এই যে একদম বাস্তব, বাস্তবের মতো রিয়েলাইজ লাগবে আপনাদের কাছে, এটা কতটুকু রিয়েল আছে। হ্যাঁ, তো এটা যদি ঘুরাই দেখি আপনাদের 3D ভিউ এর মতো একদম দেখতে পাবেন, ইজিলি পাবেন। তো এগুলো আপনারা ইজিলি শিখতে পারবেন আর কি, খুব সহজে। তো দেখেন এখন অটোক্যাড নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু বলেন কাইন্ডলি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, স্যার এটা ওই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ স্যার এইগুলা থাকবে না? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বলতে আপনার পড়াশোনার কথা বলতেছেন, মানে আপনার ডিপ্লোমা না না, এটা আমি ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং না ইলেকট্রিক্যাল ড্রয়িং এন্ড আরএসসি অডিটের ও মাধ্যমে হ্যাঁ, এই কোর্সটা হুম হুম, থাকবে না? হ্যাঁ থাকবে, বাট ডিপলি থাকবে না। আপনার হচ্ছে অটোক্যাড তো হিউজ একটা, আমি যে অটোক্যাডটা শিখাবো সেটা হচ্ছে আপনার অটোক্যাড সম্পর্কে একদম এক্সপার্ট হয়ে যাবেন, তখন আর কোনো কোশ্চেন থাকবে না। অটোক্যাড নিয়ে আপাতত কোনো কোশ্চেন থাকবে, প্রত্যেকটা টুলস ধরে ধরে শিখাবো। কিন্তু ওই আরএসসি অডিটের যে ড্রয়িংটা ডিজাইনটা করবেন, ওইখানে জাস্ট আরএসসি অডিটের যে বিএনপিসি রুলস বা এনএফপি রুলস গুলো শিখবেন, প্লাস হচ্ছে ওইখান থেকে এসএলডি করা শিখবেন। অন্যান্য কিছু শিখতে পারবেন, এসএলডি কিভাবে করতে হয় শিখতে পারবেন, বাট ওই রিলেটেড পারপাস। হ্যাঁ, কিন্তু এখানে যদি আপনার এই অটোক্যাড শিখেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক্যাল যদি সিভিল ব্যাকগ্রাউন্ডে দেখেন, সেক্ষেত্রে আপনার সিভিলের যে ডিজাইন গুলো এগুলো করতে পারবেন। এরপর মেকানিক্যাল কোনো ডিজাইন করতে চাইলে এরাও ডিজাইন করতে পারবেন, কিন্তু ওইখানে কোনো ডিপলি থাকবে না। বাট এখানে ডিপলি
প্রত্যেকটা টুলস আপনাকে ধরে ধরে শেখানো হবে, মানে 3D 2D ধরে ধরে শেখানো হবে। তো স্যার এই কোর্সটা আপনার এই মানে কোর্স ফি কত নিতেছেন স্যার? এই কোর্স ফি সম্পর্কে জানতে গেলে একটু একটু ওয়েট করতে হবে, মানে লাস্টের দিকে একটু সব ক্লিয়ার দিতে হবে। আপনার অটোক্যাড সম্পর্কে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। কোর্স ফি বা অফিসিয়ালস রিলেটেড আমি হয়তো বা বলতে পারবো না এখানে। আমার আমাদের কলিগ আরেকজন আছে, উনি হয়তো অ্যান্সার করে দিবে আর কি ও, ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। আচ্ছা, স্যার কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড আরো? আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমাদের এইখানে যে এই এনওএনসি দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর আর ল্যাচিং করানো হচ্ছে আরএলসি। এখন আরএলসি এর ওই যে ড্রয়িংটা সাধারণত অটোমেশন স্টুডিও বা টিআই পোর্টাল দিয়ে করা হয়, হ্যাঁ তখন হচ্ছে যে হ্যাঁ, কানেকশন গুলো বোঝা যায়। মানে হচ্ছে যে আমি যখন এনওএনসি সুইচ হচ্ছে যে কাজ করে এখন অটোমেশন অটোক্যাডে কিভাবে আমি কাজ করতে পারবো, নাকি শুধু না অনলি না, ডিজাইনটা? আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আপনি সিমুলেশনের কথা বলতেছেন। আপনি এটা জি লোড অন জি হয়েছে জি না অফ হয়েছে এটা বোঝা যাবে না, হ্যাঁ। এটা বোঝা যাবে না। জাস্ট এটা ড্রয়িং, জাস্ট ডিজাইন আর কিছু না। আপনার যখন ইয়ে কি হয়, মানে পিএলসি যখন ডিজাইন করেন, ল্যাডার যখন ডিজাইন করেন, তখন হচ্ছে শুধুমাত্র সিমুলেশন করা যায় এবং ওই পারপাস ডিজাইন গুলো থেকে যায়। কিন্তু আপনি যদি এখানে ম্যানুয়ালি কোনো একটা ডিবি বোর্ড ডিজাইন করছেন বা একটা ডল স্টার কানেকশন করে আপনার হচ্ছে একটা মেশিন চালাচ্ছেন, ওখানে কোনো পিএলসি ইউজ করেন না, আপনি ওই সিমুলেশন ওই ড্রয়িংটা ইউজ করবেন না। এখানে হচ্ছে আলাদাভাবে যে পুশ সুইচ, তারপরে যে স্টপ সুইচ, স্টার্ট সুইচ, ইমার্জেন্সি স্টপ সুইচ, তারপরে ওভারলোড, এগুলো ইউজ করে করে তারপর আপনার করতে হবে। ভাইয়া, জি বলেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ইলেকট্রিক্যাল এই ড্রয়িং গুলো কি আমি ইলেকট্রিক্যাল অটোক্যাড ছাড়া অন্য কিছু হচ্ছে যে ই ট্যাপেরও অটোক্যাড, কাজগুলা হ্যাঁ করতে মানে পারবেন, ই ই ট্যাপ ক্যাডে করতে পারবেন, ই ই ক্যাডে, ট্যাপের ই হ্যাঁ সরি সরি, ই ই ট্যাপের প্ল্যানে করতে পারবেন। দেন হচ্ছে আপনার ডিজাইন স্পার্কে করতে পারবেন। দেন হচ্ছে হ্যালো। আপনার ইমেজ অর দিয়েও যদি চান সেটাও করতে পারবেন, বুঝছি স্যার। কোনো স্যার এই সমস্যা নেই। ক্ষেত্রে ই ট্যাপ দিয়ে যেভাবে অ্যাসেম্বলি ডিজাইন গুলো করা হয়, মানে হুম। করার পর হচ্ছে যে আমার কানেকশন আসছে কিনা এটা বোঝা যায়, বা হচ্ছে যে মেজারমেন্ট করা যায়, মানে এখানে এখানে শুধু অটোক্যাড দিয়ে আমি ডিজাইনটা করতে পারবো। এখানেও দেখতে আর পারবেন, হচ্ছে আপনার প্রপার ডিজাইন এই হয়েছে কিনা এটাও দেখতে পারবেন যখন আমার কিভাবে। কানেকশন আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখতে পারবেন এখান থেকে। কিভাবে আমি দেখাই, এখান থেকে যদি আমি একটা সার্কিট ডিজাইন করি, জাস্ট আমি আপনাদের একটা দেখাই যে আমরা একটা ক্লাস নেই, সরি আমরা একটা নতুন ড্রয়িং নিই। এটা মুভ করে একটু সরাই রাখি। আমি জাস্ট একটা ডলিস্টা কানেকশন করবেন, এরকম একটা মোটরের কন্ট্রোলিং সার্কিট দেখাই আপনাদের। এইখানে কি করব, এটা হচ্ছে 3 ফেজের 3 তারের একটা হচ্ছে বা 4 তারের একটা আমরা ই নিব, 4টা ওয়্যার নিব, 4টা বাস বার আর কি আমাদের। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি হচ্ছে, হ্যাঁ ভার্টিক্যালি দিলাম। ওকে, এখন কি করবো আমি, এখান থেকে জাস্ট ইনবিল্ড যে সার্কিট আছে মানে আইকন মেনু, হ্যাঁ আইকন মেনু, এখান থেকে গিয়ে আমি জাস্ট এখানে কি নিব। এখন হচ্ছে আমার ফার্স্ট লাগবে আমাদের ফিউজ। তো ফিউজ নিয়ে আমি ফিউজ নিলাম, নেওয়ার পরে আমি জাস্ট এখানে রাখবো। রাখার পরে এখানে নাম দিব হচ্ছে এটা ফিউজ, এফ এফ ইউ এস, ফিউজ। দেন আমি এখান থেকে জাস্ট এটা রেটিং লিখে দিব হচ্ছে, ধরলাম 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। জাস্ট এখানে ডায়লগ বক্সে যা যা দিব আমি সব এখানে অটোমেটিকলি বসে দেবো, আমার কোনো কাজই করতে হবে না আমাকে। দেখেন এটা উপরে বসে গেছে এখানে। হ্যাঁ, সো এটা যদি আমি এখন কপি করতে জাস্ট রাইট বাটন ক্লিক করলে, সরি এখানে রেখে রাইট বাটন ক্লিক করে দেন কপি কম্পোনেন্ট, কপি করে আমরা জাস্ট মাউসের সাথে এখানে চলে আসছে, আমি এখানে বসাবো। দেন এটার আমি রেটিং আলাদাভাবে দিতে পারি, যা আছে যদি রাখি, ঠিক আছে। এরপর আমি এটা আবার কি করব, কপি করব, কপি করে আমি এখানে বসাবো। দেন আমি যা আছে সব ঠিকঠাক থাকবে। দেন আমি এটা কপি করব, আবার কপি করে এখানে বসাবো। দেন ওকে, দেন আমার ফিউজ চলে গেল। এরপর আসি যদি আহ এটা ঝামেলা করতেছে কিন্তু। এরপর কি নিব, এরপর হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর নিব। ম্যাগনেটিক কন্ডাক্টর কোথায় আছে, এটা হচ্ছে মোটরের মধ্যে আছে, মোটর কন্ট্রোল। মোটর কন্ট্রোলে গিয়ে আমরা হচ্ছে 3 ফেজ, মোটর কন্ট্রোলে গিয়ে 3 ফেজ স্টার্ট কন্ট্রোল, মানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এনে কন্ট্যাক্ট। এনে কন্ট্যাক্ট নিয়ে আমরা জাস্ট এখানে রাখি। দেন আমরা কোন দিকে নিব, রাইট দিকে হচ্ছে আমরা ক্লিক করবো, মানে রাইট দিকে আমাদের 3টা হয়ে গেছে দেখেন। আমাদের কিন্তু 4টা হয় নাই, হ্যাঁ 3টা হয়েছে। তো নিউট্রাল পয়েন্ট আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের আন্ডারে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করবো, জাস্ট এটা কপি করে
জাস্ট এটা এখানে বসা দেবো, কিন্তু এটার সাথে লিঙ্ক হয় নাই। তো এটা ঠিকঠাক থাকবে, এটা লিঙ্ক হয় না। লিঙ্ক না হওয়ার পর কি করবো আমি, এটা হচ্ছে এইখান থেকে এই অপশনে ক্লিক করে জাস্ট এটার সাথে এটা লিঙ্ক করে দিব, লিঙ্ক করে দিয়ে সিলেক্ট করে দেন ইন্টার করবো, তাহলে আমাদের লিঙ্ক হয়ে গেল। এখন আমরা এই অপশনগুলো রাখবো না আমি, এটা ব্যাক স্পেস ওকে করে দিব। আর এটা নাম দিব হচ্ছে আমি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ওকে, এটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর। হ্যাঁ, এরপরে নিব হচ্ছে আমি একটা ওভারলোড রিলে বা ওভারলোড, এটা মোটর কন্ট্রোলিং এ আছে। এইখান থেকে নিব হচ্ছে 3 ফেজ ওভারলোড। দেন আমি এটা এখানে বসাই দিব। সো রাইট দিকে যাবে, এটা ও ক্লিয়ার এলো ওভারলোড রিলে, রিলে ওভারলোড রিলে রেটিং দিব হচ্ছে দিলাম 10 অ্যাম্পিয়ার। ওকে, ওভারলোড রিলে কয়টায় বসছে, মাত্র দুইটাই বসছে। তো আমি কি করবো এখন, এটা কপি করব, কপি করে আমি পাশের এটা নিব। দেন সব ঠিকঠাক আছে, এরপর এটা কপি করব, কপি করে আমি এটা ঠিক মতো বসে নাই, কন্ট্রোল জেড দিয়ে আমি পিছিয়ে যাব। কপি কম্পোনেন্ট, আচ্ছা, কপি কম্পোনেন্ট, দেন হচ্ছে আমি এখানে বসাতে পারবো। ওকে, এরপর ওকে করে দিব। এটা হচ্ছে আমাদের ওভারলোড বসানো হয়ে গেল। এটা এইখানে যা বসছে, দেখছেন অবস্থা। ফার্স্টের দিকে যতগুলো কাজ করছি সব এখানে গিয়ে বসছে। আচ্ছা, আমি আবার নিতে হবে আমার। দেন ওভারলোড গুলো নিবো আমি। ওভারলোড গুলো কোথায় থেকে নিবো, মেনু আইকনে গিয়ে জাস্ট আমি হচ্ছে মোটর কন্ট্রোলিং দিকে যাবো, কন্ট্রোলিং গিয়ে এই 3 ফেজ ওভারলোড নিয়ে জাস্ট আমি কি করবো, এটা নিচে আসবো, একটু নিচে এসে জাস্ট এখানে বসাই দিব। এখানে বসতেছে না কারণ আমাদের স্ন্যাপ কার্সরটা অন আছে। তো এগুলা আস্তে আস্তে বুঝতে হবে আপনাদের যে এটা কেন বসতেছে না। দেন আমি এখানে বসাই, স্ন্যাপ কার্সরটা অন থাকলে ঝামেলা করবে। এদিকে রাইট দিকে যাবে 3টা। ওকে, দেন এখান থেকে ওকে করে দিব। যেহেতু একটা বসে নেই, সে একটা কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে প্লেসমেন্ট করে দিব, দেন ওকে করে দিব। এখন এটার সাথে লিঙ্ক করার জন্য আমরা জাস্ট এখান থেকে এটা আর এটা, দেন এন্টার। এখন দেখেন কে যেন বলছিলেন যে লিঙ্ক হয় কিনা বোঝা যায় না, এখানে বিন্দু মাত্র ফাঁকা থাকার সম্ভাবনা নেই। আমি কিন্তু কোনোভাবে স্ন্যাপ কার্সর কোনো কিছু অন করে করি নাই। হ্যাঁ, এখানে হচ্ছে অন রাখার সম্ভাবনা নাই। সো আপনার এইভাবে ড্র করতে পারেন। এরপরে আছে আমরা একটা কি নিব, একটা মোটর নিব, এখান থেকে নিয়ে just একটা মোটর, মোটর নিব 3 ফেজ মোটর। দেন এখানে এন্টার করে দেব। ওকে, 3 ফেজ মোটর স্ন্যাপ কার্সর অন করে দিয়ে আমরা জাস্ট এখানে বসাই দিব। দেন 3 ফেজ মোটর লিখে দিব মোটর। দেন এটা রেটিং দিব হচ্ছে দিলাম 5 HP। দেন এখান থেকে ওকে করে দিব। এই লাইনটা এখানে বসে গেছে। তো আমাদের কি করতে হবে, এটা মাঝখানে দিতে হবে। সরি, টিসিটা একটু স্লো, তো যে কারণে হচ্ছে আমাদের কি বলতেছে,
আর এটা হচ্ছে 5 HP। দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু কানেকশন হয়েছে, আমি কিন্তু টেনে টেনে কোনো কানেকশন করি না। আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল লাইনটা, নিউট্রাল লাইনটা আমরা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি। যদি নিউট্রাল লাইন দিতে চাই তাহলে জাস্ট এখানে কানেকশন করে বোর্ডের সাথে কানেক্ট করে জাস্ট এটা ট্রিম করে দেবো। ওয়্যার ট্রিম করে দেবো কোথা থেকে? ট্রিম ওয়্যার, জাস্ট ইন্টার। এরপর ট্রিম ওয়্যারে গিয়ে ট্রিম করে দেবো এটা। এটা হচ্ছে আর্থিং আর নিউট্রাল পয়েন্ট আর কি, কোথাও লাগানোর দরকার। তো এই হচ্ছে আমাদের মোটর কন্ট্রোলিং সার্কিটটা হয়ে গেল। আমাদের ফিউজ দিস, তারপরে এখন এটা উপরে হয়ে গেছে, এটা যদি নিচে নামাই দিতে তাহলে কি করতে হবে? আমাদের এতে মুভ অপশনটা ইউজ করতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করলে এখান থেকে মুভ অপশনটা, মুভ কম্পোনেন্ট, দেন এখানে চলে আসবে মুভ কম্পোনেন্ট। এখান থেকে মুভ কম্পোনেন্ট, এখানে মুভ কম্পোনেন্ট, এখানে। ওকে, এইভাবে হচ্ছে আমরা একটা মোটরের লাইন গুলো কানেকশন করতে পারি খুব ইজিলি এখান থেকে দেখে দেখে, মানে এখান থেকে জাস্ট নিয়ে নিয়ে আমাদের কোনো কিছু নতুন করে ড্রয়িং করা লাগতেছে না। আর যদি আমরা বিল্ডিং ফ্লোর প্ল্যান করতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে সেলিং প্ল্যান, তারপর বিভিন্ন কিছু ড্রয়িং করে করে আমরা ব্লগে রেখে রেখে আমরা হচ্ছে ব্লগে রেখে রেখে আমরা ওখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারি easily এভাবে। তো দেখেন আর কোনো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার একটা মানে অটোক্যাড বাদে কি এটা প্রশ্ন করতে পারি? অটোক্যাড বাদ দিয়ে এটা এটা ডিজাইন করার কথা বলতেছেন, যে অটোক্যাড বাদ দিয়ে কোনো করতে পারে কিনা? না না মানে আপনার মানে অন্য একটা বিষয় মানে আর কি আপনি হ্যাঁ, যে বলেন বলেন। যে ভিডিওটা যে রেকর্ড করতেছেন হ্যাঁ, এটা কোন সফটওয়্যারে দিয়ে করতেছেন? জুমে, জুমে? জুমে অটোমেটিকলি রেকর্ডেড হয়। আচ্ছা, আর কথা বলতেছেন কি ওই মাইক্রোফোন মানে জাস্ট হেডফোন দিয়ে না অন্য কোনো? না, আমার ল্যাপটপ থেকে সরাসরি কথা বলতেছি। কোনো মানে ইয়ে না ইউজ না করে? না না, কোনো সমস্যা হচ্ছে? না ওই একটু মাঝে মাঝে আস্তে আসতেছে তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা। না না এই যে আপনারা যখন ক্লাস নেবেন তখন কি এভাবেই না কোনো কিছু ইউজ? আমি বরাবরই মাইক্রোফোনের হেডফোনের মাইক্রোফোন ইউজ করি, মানে আমার হেডফোনটা এখন কাছে নাই, তো এই কারণে আমি আমি ভাবলাম যে শোনা যাচ্ছে, যদি ইন্টারাপ্ট হতো আমি ওইটাই ইউজ করতাম। আমি ভাবলাম যে সমস্যা হবে না হয়তো, যে কারণে আপনারা যদি প্রথম থেকে বলতেন তাহলে আমরা ওইভাবেই ই মানে ওই করতাম। হেডফোন দিয়ে মানে নর্মালি করেন তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিয়ার, আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, আপনারা লাইভ ক্লাস যখন করবেন তখন হচ্ছে আপনাদের মানে A to Z সাথে সাথে কোশ্চেন করতে পারবেন, যে আপনার এটা বুঝি না, এটা একটু দেখান, আবার দেখান, আপনি রিপিট করেন, বা আপনি আমি রিপিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনার একটা না কাজ না শিখে আপনার ক্লিয়ার না করে তো আর আপনাকে ছাড়বো না, বুঝলেন? না লাইভ ক্লাস না, তো তো বুঝছি লাইভ ক্লাসটা কি জাস্ট খালি রেকর্ডটা হবে জুম থেকে আর হচ্ছে কথা হবে হচ্ছে ওই জাস্ট ওই আপনার এই হেডফোন দিয়ে তাই তো? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। ভাই আপনি ডিপ্লোমা করছেন কোন জায়গা থেকে? আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি হচ্ছে টাঙ্গাইল একটা প্রাইভেট পলিটেকনিক থেকে, দেন আমি বিএসসি কমপ্লিট করছি হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি থেকে। ও আচ্ছা আচ্ছা। না আমিও ডিপ্লোমা করা তো এই জন্য বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এখন কি করতেছেন, কোথায় আছেন? আমি পিডিবিতে আছি। আচ্ছা আচ্ছা। আপনার এই ক্লাস থেকে অটোক্যাড শেখার ইচ্ছা ছিল তো দাদা, আমাদের লাগে না কোনো কাজে, আমি পাওয়ার প্ল্যান্টে আছি, তিনশো আচ্ছা তিরিশ আচ্ছা, মেগাওয়াট কম্বাইন সাইকেল পাওয়ার শিখে প্ল্যান্টে রাখতে আছি। পারেন, কোনো কিছু শিখে তো লস নাই, শিখে রাখতে পারেন। হ্যাঁ এই জন্য আর কি শেখার জন্য। হুম। ঠিক আছে। ভাই একটা কোশ্চেন আও- ছিল জি অফ বলেন। টপিকের। ভাই আসলে আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তো ভাই আসলে থ্রি ফেজ কানেকশনটা কিভাবে দেওয়া হয়, বা এটা যদি ডিটেলসটা বলতেন থ্রি ফেজ নিয়ে। আচ্ছা, থ্রি ফেজ লাইনটা হচ্ছে আপনার পাওয়ার যেখান থেকে জেনারেট হয় সেখানে, যে ভাই যেহেতু পাওয়ার প্ল্যান্ট আছে উনি উনি বললো, তো উনি হয়তো বা আমি বলতেছি, উনি হয়তো বা ভালো বলতে পারতো আর কি। যাই হোক, থ্রি ফেজটা যেখান থেকে পাওয়ার জেনারেট হয় সেটা হচ্ছে আপনার তিনটা ফেজের মাধ্যমে, রেড ইয়েলো বলে, মানে আপনার যে জেনারেট হয় হচ্ছে তিনটা কয়েলের মাধ্যমে, আমাদের বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল এরকম। এই ফেজগুলা আপনার প্রত্যেকটা ফেজ ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইন টু লাইন ভোল্টেজ আর হচ্ছে লাইন টু ফেজ ভোল্টেজ। হ্যাঁ, ডেল্টার ক্ষেত্রে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যদি আমি দেখাই, আমি ডেল্টা কানেকশন গুলো কিরকম থাকে? আমরা তো পড়াশোনার ক্ষেত্রে আমরা জানি আসছি যে এরকম চিহ্নটা হচ্ছে ডেল্টা। হ্যাঁ, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, তিনটা কয়েল থাকে। তো এইখানে একটা ফেজ, এখানে একটা ফেজ, এখানে ফেজ, এভাবে পাওয়ার জেনারেট হয়।
এই ফেজ গুলো নিয়ে এসে আবার হচ্ছে আমরা স্টার কানেকশন করে নিতে পারি, বা ডেল্টা কানেকশন করে নিতে, আবার ডেল্টা কানেকশন করে নিতে। স্টার কানেকশন হচ্ছে এরকম এরকম আবার এখান থেকে এরকম, হ্যাঁ। এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, কিন্তু স্টার কানেকশনের ক্ষেত্রে এখানে একটা নিউট্রাল পয়েন্ট যে হয়, এই পয়েন্ট থেকে হচ্ছে আপনার নিউট্রাল কারেন্ট মানে নিউট্রাল ফেজ, একটা আর একটা নিউট্রাল লাইন তৈরি হয়। তো তিনটা ফেজ আর হচ্ছে একটা নিউট্রাল। তো আমি যদি লাইন টু নিউট্রালের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমার ফেজ ভোল্টেজ হবে। যেমন আমি যদি নিউট্রাল পয়েন্ট এখান থেকে টানি, মানে একদম এইখান থেকে, এটা যদি নিউট্রাল লাইন লাইন হয় আর এটা যদি একটা ফেজ হয়, তাহলে এখান থেকে এখানে একটা ভোল্টেজ পার্থক্য পাবো। Then এইখান থেকে একটা ভোল্টেজ পার্থক্য পাবো, আর এইখান থেকে এই নিউট্রালের মধ্যে একটা ভোল্টেজ পার্থক্য হবে। এটাকে বলে ফেজ ভোল্টেজ। হ্যাঁ, ফেজ ভোল্টেজ হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে যেটা হয়, এলটি 440 মানে 440 ভোল্টের লাইন, যেটা এটা হচ্ছে 380 ভোল্ট পাওয়া যায়, মানে ফ্যাক্টরিতে ভোল্টেজ মেজার করলে। এটা হচ্ছে ফেজ টু ফেজ ভোল্টেজ হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ, যেটা ফেজ ভোল্টেজ 220 ভোল্ট থেকে 230 ভোল্ট পাওয়া যায় আর কি। আর যদি এই লাইন থেকে এই লাইনের ভোল্টেজ মেজার করি, তাহলে আমরা হচ্ছে পাবো হচ্ছে 380 ভোল্ট বা 415 ভোল্টের মতো পাওয়া যায়। এটা কেন হয়? দেখেন, আমরা যখন একটা জেনারেটরের মাধ্যমে একটা আহ, বিদ্যুৎ উৎপাদন করি, এটা একটা জেনারেটর, ধরেন মাঝখানে হচ্ছে আমার একটা আর্মেচার আছে, হ্যাঁ। এখানে তিনটা কয়েল থাকে। কয়েল গুলো কিভাবে বুঝাই আপনাকে? আচ্ছা, যাই হোক, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে তিনটা কয়েল বসানো থাকে। এই কয়েল গুলো যখন আমাদের আর্মেচার গুলো ঘোরানো ঘুরানো হয় ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো কন্ডাক্টর ঘুরানো হয়, তাহলে এই কয়েলের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হয়। সেই ভোল্টেজটাই হচ্ছে আমাদের জেনারেটর, মানে বিদ্যুৎ উৎপাদন, আমরা যেটাই বলি বিদ্যুৎ উৎপাদন হয়, সেই ভোল্টেজটাই আর কি। সেই ভোল্টেজটা কত হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এই আর্মেচারের যে রিফ্লেকশন, মানে আপনার হচ্ছে কি বলে এক্সাইটিং কতটুকু আছে, বা আপনার আর্মেচার কতটুকু স্পিডে ঘুরাচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভোল্টেজটা ইনডিউসড হয়। সেই ভোল্টেজটা হচ্ছে আমরা এই ফেজ আকারে পাই। আমরা প্রাথমিকভাবে যেটা পাই সেটা হচ্ছে আমাদের ডেল্টা কানেকশনে তিনটা ফেজ পাবো। সেটা নিয়ে আমরা হচ্ছে স্টারে কানেকশন করতে পারি, ডেল্টা কানেকশন করতে পারি। তো এইখান থেকে মূলত আমাদের থ্রি ফেজটা জেনারেট হয়, হ্যাঁ। এই থ্রি ফেজ থেকে আবার আমরা সিঙ্গেল ফেজ লাইন করতে পারি, যেমন একটা নিউট্রাল আর একটা ফেজ যদি নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ লাইনগুলো আছে সেগুলো আমরা কাজ করতে পারি। আবার কিছু কিছু ডিভাইস আছে, যেমন থ্রি ফেজ মোটর আছে, বা থ্রি ফেজের এসি আছে, থ্রি ফেজের বিভিন্ন ধরনের লোড আছে, সেগুলো হচ্ছে আমাদের যদি চালাতে দেয়, তাহলে আমাদের তিনটা ফেজ নিয়ে কাজ করতে হবে, রেডিও গুলো তিনটা ফেজ নিয়ে আমাদের হচ্ছে লাইনগুলো কানেকশন করতে হবে। সো এটা বাংলাদেশে মূলত জেনারেটই হচ্ছে আপনার থ্রি ফেজ ভাবে জেনারেট হচ্ছে। সো থ্রি ফেজ নিয়ে এসে আমরা সিঙ্গেল ফেজ করতে পারি, থ্রি ফেজ করতে পারি। আবার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো কি করে, ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো তো আপনার থ্রি ফেজ নিবে, থ্রি ফেজ নামানোর পরে ওরা কি করে, ওরা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ একটা এইদিকে এই এলাকায় দিল, আর একটা সিঙ্গেল ফেজ ওই এলাকায় দিল, আর একটা সিঙ্গেল ফেজ এই এলাকায় দিল, কিন্তু ওদের লোডটাকে ব্যালেন্স করে হিসাব করে ক্যালকুলেশন করে এভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। আবার সেম কাজটা আবার ইন্ডাস্ট্রি করতেছে। ইন্ডাস্ট্রি হচ্ছে থ্রি পিস লাইন গুলো নামায় কি করতেছে, এলটি প্যানেল নিয়ে আসতেছে। এলটি প্যানেল থেকে যেখানে থ্রি পিস লাইন আমাদের লাগবে সেখানে তিনটা ফেজ দিয়ে দিচ্ছে, আবার যেখানে সিঙ্গেল ফেজ লাগবে সেখান থেকে আবার একটা নিউট্রাল আর একটা হচ্ছে ফেজ নিয়ে দিচ্ছে। তাহলে আমাদের ওখানে সিঙ্গেল ফেজ লাইট গুলো চালানো যাচ্ছে। সো এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর কি। আমরা থ্রি পিস লাইনকে সিঙ্গেল পিস হিসেবে ইউজ করতে পারি, মানে সিঙ্গেল পিস বানিয়ে নিতে পারি। কিন্তু সিঙ্গেল পিস যদি না থাকতো, আমাদের থ্রি পিস যে লোড গুলো আছে সেগুলো আমরা চালাতে পারতাম না। মানে সিঙ্গেল পিস থেকে থ্রি পিস লাইন করা যেত না, কিন্তু থ্রি পিস থেকে সিঙ্গেল পিস লাইনটা করা যেত আর কি। তো বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আপনাদের এটা কি মানে ট্রেনিং সেন্টার না? জি হ্যাঁ, ট্রেনিং সেন্টার। আপনাদের দেখছি এখানে অনেকেই আপনাদের ট্রেনার আছে। যে বুঝতে পারি নাই। না, আপনাদের অনেকেই সাধারণত এই আপনাদের এই ইসে আপনাদের এই ফেজের নাম এবি টেক, মানে অনেকেই দেখলাম আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট এখান থেকে হ্যাঁ, ট্রেনিং করে এটা কি গেছে। আমাদের শুধু ব্রাজিল? এই কোর্সটাই না, আমাদের আরো অনেকগুলো কোর্স আছে, যেমন অটোমেশনের উপরে, টিআই পোর্টালের উপরে, তারপর হচ্ছে আপনার স্কাডা ডিজাইনের উপরে, এরপরে হচ্ছে আপনার আরএসি অডিট পারপাস অডিটের উপরে মানে একটা কোর্স আছে। আপনাদের অফিসটা কোন জায়গায়? এটা হচ্ছে উত্তরে 6 নম্বর সেক্টর, হাউস বিল্ডিং এর কাছে আর কি। 6 নম্বর সেক্টর, 8 নম্বর রোড। ও, আপনিও কি ঢাকাতে থাকেন না? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনাদের কি এরকম কোনো শাখা আছে মিরপুরে? মিরপুরে না, এই মুহূর্তে আমাদের মিরপুরে কোনো শাখা নেই। আমাদের এখানে শুধুমাত্র অ্যাডভান্টেক বিডি এখানেই আর কি আমাদের মেন শাখা আর কি, এটাই চালু আছে এখন বর্তমানে আর কি। আমি আসলে আগারগাঁও সাইড ফিট থাকতাম তো, মানে আশেপাশে কোথাও কোনো ট্রেনার পাইলে তাহলে ও, কোর্সটা সরাসরি করতাম আর কি।
এটা তো টোটালি অনলাইনে হবে, আমাদের এই কোর্সটা টোটালি অনলাইনে, আপনি অনলাইনে এটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি না, অনলাইনে আপনার এর আগে ট্রাই করছি, আসলে অনলাইনে আমি বুঝে উঠতে পারি না, ঠিক আছে, আর একটু সরাসরি হলে ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের এখানে যদি কোর্সটা করতে পারেন, আমরা হয়তো বা ফার্স্টে দুই একটা ক্লাস আপনি ফ্রিলি ইজিলি করতে পারেন, মানে দেখতে পারেন যে আপনার কতটুকু ইমপ্রুভ হচ্ছে। দেন আপনার যদি না না হয় তাহলে আপনি ইয়ে করতে পারেন আর কি, অ্যাভয়েড করতে পারেন। দেখেন ফার্স্টে দু একটা ক্লাস ফ্রিলি ভাবে ইজিলি ভাবে করেন, আপনি অ্যাডভান্টেজ অফিসে কথা বলে যে আমি ফার্স্ট দু একটা ক্লাস দেখি কেমন হয়, কথা বলে আপনি জয়েন করেন, সমস্যা নেই। যদি দেখেন যে না এখানে আমার হচ্ছে না, তাহলে আপনি অ্যাভয়েড করতে পারবেন, কোনো সমস্যা নেই। না, টোটাল কোর্সটা কত টাকা ফি? আচ্ছা আমি একটু জানতে হবে, আমার জেনে আমাকে নাইম জানাতে ভাই, হবে। আহ জি আমরা মানে সেমিনার যে আলোচ্য বিষয় সেগুলো আশা করি শেষের দিকে। জি এখন জি। কোর্স রিলেটেড বা অন্যান্য যে কোশ্চেন গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা তো সে আচ্ছা, আলোচনাগুলো, জাহিদ ভাই একটু ওনাদের বলেন আর কি, কোর্স রিলেটেড কিছু যদি বলা জি থাকে জি, আপনাকে বলেন। জি জি, ঠিক আছে। তো আমি দেখলাম যে শুরুতে আমি তার সাথে ধন্যবাদ জানাচ্ছি নাইম ভাইকে, যে অত্যন্ত চমৎকার একটি সেমিনার নেওয়ার জন্য, এবং যারা এখনো ধৈর্য ধরে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভান্টেজ পক্ষ থেকে। তো অনেকেই চ্যাট বক্সে আপনারা কোশ্চেন করেছেন, এবং আহ, অনেকেই সেমিনারের মাঝেও কোশ্চেন করার ট্রাই করেছেন। তো আমি কিছু কথা বলতেছি, আশা করি আপনারা অনেকগুলো আনসার পেয়ে যাবেন। তারপরেও কারো কোনো কথা থাকলে আমি আনসার দেবো, সমস্যা নেই। মূলত উম এই যে আজকের যে সেমিনারটা, অনেকে বলতেছে যে ভিডিওটা আমরা দিব কিনা। হ্যাঁ, আজকের যে সেমিনারটা হচ্ছে সেটা রেকর্ড হচ্ছে, সেটার যে ভিডিওটা, সেই ভিডিওটা যারা রেজিস্ট্রেশন করেছেন, মানে আপনারা ফেসবুক বা কোনো মাধ্যমে পেয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের হোয়াটসঅ্যাপে আমরা আজকের সেমিনারের ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ, এবং আমাদের যে কোর্স মডিউল, কোর্সে কি কি থাকবে সবকিছুর ডিটেলস গুলো আমরা দিয়ে দিব, কবে থেকে শুরু হবে, কেমনি কি, সবকিছু দিয়ে দিব। আর যারা রেজিস্ট্রেশন করেননি কিন্তু কোনো মাধ্যমে আর কি সরাসরি লিঙ্ক পেয়েছেন, জয়েন করেছেন, তারা কাইন্ডলি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো আমাদের ইনবক্সে দিয়ে দেন বা চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ভিডিওটা এবং ডিটেলস গুলো। আর আমাদের এই কোর্স সম্পর্কে যদি বলি, এটা অটোক্যাড ইলেকট্রিক্যাল 2D and 3D, যে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। তো এই কোর্সে আপনারা একদম যে বিল্ডিং লেআউট ডিজাইন, ইএলডি, এসএলডি, এলপিএস, তারপর হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম গুলা, মেশিনের সার্কিট ডায়াগ্রাম গুলো, তারপর হচ্ছে 3D যে প্যানেল ড্রয়িং গুলো, যাবতীয় মানে ইলেকট্রিক্যাল জগতে, শুধু ইলেকট্রিক্যাল না, এখানে এই কাজগুলো শিখলে আপনি কিন্তু সিভিলের যে লেআউট প্ল্যান সেটাও করতে পারতেছেন, বা others যে কাজগুলো সবকিছু মানে অটোক্যাড দিয়ে যা করা যায় সবকিছু কিন্তু করতে পারবেন আপনি, ঠিক আছে। আমরা এটা স্পেশালি ইলেকট্রিক্যালের উপর যদিও গুরুত্ব দিয়ে থাকি, তবে এটা দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন এই কোর্সটা করলে। আর এই কোর্সটা মূলত আমরা অনলাইন এবং অফলাইন দুই ভাবেই লিড করে থাকি। তো অনলাইনে ক্লাস যারা করতে চান তারা আমরা ব্যাচ আকারে অনলাইনে ক্লাস করিয়ে থাকি। এটাতে মূলত এই 15-16টার মতো ক্লাস হয় টোটাল। এর ভিতরে প্রতি সপ্তাহে দুইটা করে ক্লাস হয়, আমাদের এই কোর্সটার সপ্তাহে দুইটা করে ক্লাস দিয়ে থাকি আমরা রাত 9টা থেকে। তো ক্লাস ডিউরেশন হয় 2 ঘন্টা করে, এরকম টাইম নিয়ে থাকি আমরা। তো এই টোটাল ক্লাসগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে শেষ করতে পারি আমাদের কোর্সটা। আর কোর্সটার ক্লাস শুরু হবে আগামী, আমরা চিন্তা ভাবনা করতেছি যে আহ আজকে যেহেতু 3 তারিখ, আমরা 6-7 তারিখের দিকে নতুন ব্যাচের ক্লাস শুরু করব। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে আছে এই ব্যাচের জন্য। তো এরপরেও যারা ভর্তি হতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন। আর হচ্ছে যদি কোর্স ফি নিয়ে বলি, তো এটার কোর্স ফিটা আমাদের রেগুলার কোর্স ফি অটোকেট কোর্সের আমরা 7,500 টাকা নিয়ে থাকি। তবে আমরা এই ব্যাচে আর কি নতুন ব্যাচে প্রথম 10 জনের জন্য, মানে এই ব্যাচে শুধুমাত্র 10 জনের জন্য আমরা এটার কোর্স ফি রাখবো 5,000 টাকা করে, ঠিক আছে। শুধুমাত্র 10 জনের জন্য। অলরেডি আমাদের এখানে 3-4 জন ভর্তি হয়ে গেছে সেমিনারের আগেই। তো আপনারা যারা আছেন 10 জনের ভিতরে যদি ভর্তি হন তাহলে আমরা 5,000 টাকা করে রাখবো, আর না হয় আমরা রেগুলার কোর্স ফিটাই নিবো আপনাদের থেকে, ঠিক আছে। আর হচ্ছে টাকা পয়সার বিষয় না, আপনারা অফিসে কথা বলবেন আমাদের সাথে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস বা হচ্ছে ক্লাসের যে রেকর্ডেড ভিডিও সেগুলো সম্পর্কে বলি। আমাদের যেহেতু অনলাইন ক্লাস, আপনারা অনেকেই অনলাইনে ক্লাস করলে অনেক কিছু ভুলে যেতে পারেন, সেই জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু প্রোভাইড করে থাকি। হ্যাঁ, ধরেন আজকে রাতে ক্লাস হচ্ছে, আপনারা কালকে এটা সকালে পেয়ে যাবেন আর কি, রেকর্ডেড ভিডিওটা। আর হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর যে ডকুমেন্টস গুলো সেগুলো আমরা দিয়ে 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 থাকি। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের পরের দিন। আর যদি সফটওয়্যার সম্পর্কে বলি, আমাদের এখানে আমরাই মূলত সফটওয়্যারটা আপনাদেরকে প্রোভাইড করব।
এবং ইনস্টল থেকে শুরু করে আপনাদের অফিসে না আসলেও সমস্যা নেই, আমরা অনলাইনের মাধ্যমে এনিডেস্কে গিয়ে সফটওয়্যারটা ইনস্টল করে দিব, কোনো সমস্যা নেই। এবং এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন, লাইফ টাইম সাপোর্ট পাবেন সফটওয়্যারের, কোনো সমস্যা নেই। এটার জন্য কোনো আলাদা পেমেন্টও করতে হবে না, আমরা এটা আপনাদের ফ্রি অফ কস্ট আপনাদের প্রোভাইড করবো আর কি। তো এই হচ্ছে যাবতীয় বিষয়। আরেকটা হচ্ছে দুই একজন কোশ্চেন করেছেন যে আরএসসি অডিটের যে কোর্সটা করতেছেন, ইলেকট্রিক্যাল ডিজাইন এন্ড ইনস্টলেশন ফর আরএসসি অ্যাকর্ড অডিট, ওই কোর্সে মূলত অটোক্যাডের 4টা ক্লাস দিয়ে থাকি আমরা। হ্যাঁ, ওই 4টা ক্লাসে বেসিক মোটামুটি চলতে পারবেন এরকম করে আর কি 4টা ক্লাসে শেখানো হয়। বুঝে নিতে 4টা ক্লাসে যতটুকু দেওয়া যায় আর কি। তো ওটাতে বেসিক ধারণা থাকে আর কি, যেহেতু অডিট নিয়ে হয়, অডিটে অনেক কিছু ড্রয়িং নিয়েও কাজ করতে হয়, সেই জন্য আমরা বেসিক ধারণাটা দিয়ে থাকি। তো আপনি যদি এক্সপার্ট লেভেলের এটা শিখতে চান সেক্ষেত্রে আপনার এই কোর্সটা আলাদাভাবে করতে হবে। আর অটোক্যাড কোর্সটাকে আমরা অনেকে লাইটলি নিয়ে থাকি, যে অন্যান্য আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের অন্যান্য কোর্সের উপর জোরদার আমরা বেশি জোর দাবি করি, কিন্তু এই কোর্সটা অনেকে মনে করে এটা শিখে কি হবে। কিন্তু আপনারা যারা জানেন, যে অনেকে জানেন যে অটোক্যাড কোর্সটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স আমাদের জব সেক্টরে, বিশেষ করে প্রাইভেট সেক্টরে। আপনি যদি অটোক্যাড পারেন, ধরেন আপনি জব করেন, আপনার অফিসের যে এসএলডি গুলো আছে বা ইএলডি গুলো আছে একটু চেঞ্জ হয়েছে, ওটা আপনার চেঞ্জ করতে হবে। এখন আপনার বস খুঁজতেছে কে পারে, এখন কেউ নাই, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম দেখা যায়। আপনি যদি ওইখানে ওই কাজটা পারেন, তাহলে কিন্তু আপনাকে ডাকবে আপনার বস, এবং আপনি কিন্তু এই কাজের আহ, কাজের সাপেক্ষে বা এই কাজের উপলক্ষে কিন্তু আপনি আপনার বসের সাথে ক্লোজ হতে পারতেছেন, বা একটু উপরে তাদের তাদের সাথে একটু মিশতে পারতেছেন। আপনি কিন্তু আস্তে আস্তে উপরে উঠার একটা ধাপে পৌঁছাচ্ছেন আর কি। তো এগুলো হচ্ছে ভাই, সফট স্কিল গুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য না, অন্য যে কোনো ডিপার্টমেন্টে বলি না কেন, তাদের নিজস্ব ডিপার্টমেন্টাল বা ডিপার্টমেন্টের বিষয়ক যে ড্রয়িং গুলো আছে সেগুলো করতে গেলে অটোক্যাডের কাজটা জানতেই হবে, ঠিক আছে? তো এই ছিল আমার আনসার গুলো। এরপরেও আপনাদের কারো কিছু জানা থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা আনসার দেবো ইনশাল্লাহ। আমার একটা জানার ছিল, জি জি বলেন। এখানে অটোগেটের যে আমরা যে প্রোটিয়াসে যেমন সার্কিট ডিজাইন করে যে দেখি সার্কিট কানেকশন ঠিক আছে কিনা, এখানে কি এরকম করা যায় নাকি? না, ওইটা সিমুলেশন বলে। ওইটা আপনি বিভিন্ন রকম সফটওয়্যার আছে, যেমন হচ্ছে ক্যাট সিমুর নামে একটা সফটওয়্যার আছে, ওইটা দিয়ে এটা করা যায়। হ্যাঁ, জাস্ট ডিজাইন করে আপনি এটা সিমুলেট করে দেখতে পারবেন যে লাইন গুলো অ্যাক্টিভ আছে কিনা, এই আসে সেই কিনা। এগুলা মূলত জাস্ট যারা কন্ট্রোলিং নিয়ে কাজ করেন তারা করতে পারেন এগুলা। কিন্তু যদি আমরা প্রফেশনাল লেভেলে বলি, যারা এগুলা ড্রয়িং করে ইএলডি এসএলডি, এগুলা কিন্তু সিমুলেট করার দরকার পড়ে না, ঠিক আছে? বা করেও না, এটা প্রফেশনালি মূলত। আপনি একটা মেশিনের ড্রয়িং এর কথা যদি বলি, মেশিনের ড্রয়িং সব অটোক্যাড দিয়েই করা হয়, ঠিক আছে? যত বড় বড় মেশিন বলেন, প্রফেশনাল বলেন, সবকিছু কিন্তু এই অটোক্যাড দিয়েই করা হয়, ঠিক আছে? এটা তো দিয়ে ওইটা যারা তাহলে যারা শিখার পারপাসে বা হচ্ছে এমনি বোঝার জন্য, দেখার জন্য করতেছেন, তারা ওই থার্ড পার্টি সফটওয়্যার বা ছোট ছোট সফটওয়্যার অনেক, এগুলা দিয়ে করতে পারেন, ট্রাই করতে পারেন আর কি, সিমুলেট বিষয়টা। হ্যাঁ, আমার একটা জি প্রশ্ন বলুন। হচ্ছে কি, জি। মানে এখানে আপনার ইলেকট্রিক্যাল যে ডিজাইনটা করবেন, এটা কি মানে সম্পূর্ণ ডিজাইনই দেখাবেন, ক্যালকুলেশন করে যেগুলো দেখে না, খালি ডিজাইনটাকে জাস্ট এখানে অটোক্যাডে পুট করবেন? না, এখানে বেশ কিছু ক্যালকুলেশনও থাকবে, আপনার সিলেকশন ক্যালকুলেশন গুলোও থাকবে। হ্যাঁ, আরএসসি রেকর্ডের যে ক্যালকুলেশন কিছু রুলস শিখাবেন, লোড টাইপ। ক্যালকুলেশন। হ্যাঁ হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি এসএলডি করবেন, এসএলডি আপনার জাস্ট আমি লাইন আঁকানো শিখালাম না, বিষয়টা এরকম না। আরএসসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আপনি কিভাবে এসএলডি করবেন সেটা আপনাকে শেখানো হবে। মানে কিছু গাইডলাইন বা রুলস রেগুলেশন নিয়েই কিন্তু কাজগুলো করা হবে, ঠিক আছে? মানে সেক্ষেত্রে কি সাবস্টেশন, তারপরে হচ্ছে জেনারেটর, পিসিপিটি, এগুলো যা আছে এগুলো সব ক্যালকুলেশন করেই দেখাবেন, তাই তো? জি জি, এরকম কিছু ক্যালকুলেশন ক্যালকুলেশন সবই থাকবে, আচ্ছা। এগুলো ক্যালকুলেশন করেই আপনাদের দেখানো হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি তো বলেন। হচ্ছে আমরা হচ্ছে অনেকে যারা জব করি সেক্ষেত্রে আমাদের ডে নাইট ডিউটি করতে হয়। তো হুম 9:30টার সময় যদি ক্লাস শুরু হয়, তো এক সপ্তাহ হুম। হচ্ছে ডে ডিউটি, ও এক সপ্তাহ করতে পারবো, পরের সপ্তাহ তো করতে পারবো না। সেক্ষেত্রে কি কোনো অফার আছে আপনাদের? সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যায় আপনাদের বিষয়টা। যদি কোনো ডে প্রবলেম থাকতো সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু যেহেতু রাত এবং দিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা যে সপ্তাহে রাতে ফ্রি থাকেন ওই সপ্তাহে ক্লাসটা লাইভ করতে পারেন। আর যে সপ্তাহে রাতে ডিউটি থাকে ওই সপ্তাহে আপনার ক্লাসের ভিডিওগুলো আপনি পরে দেখে নিতে পারেন আর কি, ডাউনলোড করে পরের দিন এটা করতে পারেন। তাছাড়া কোনো ওয়ে, অথবা যদি আপনার সুযোগ থাকে আপনি অফিসে আইসাও ক্লাস করতে পারেন আর কি, যেটা মিস হয়েছে বা যে বিষয়গুলো জানতে চান অফিসে আইসাও করতে পারেন আর কি।
আচ্ছা, এখানে আমি আর একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে জি জি বলেন আহ, প্লিজ। আপনি যদি রেকর্ড ভিডিও দেখে এসে পরবর্তী ক্লাসে আসেন, হ্যাঁ, ওই রেকর্ড ভিডিওতে কি কি প্রবলেম পাইছেন, প্রবলেম নিয়ে প্রথমে আমি আলোচনা করি। আমি যে ক্লাসগুলো নিব সেটা হচ্ছে আমি প্রথমে আলোচনা করবো হচ্ছে আপনি কি প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমগুলো সলভ করে দেন আমি পরবর্তী ক্লাসে আগাবো। মানে কারো কোনো প্রবলেম রাখা অবস্থায় আমি নেক্সট স্টেপে যাব না আর কি। সবার প্রবলেম ক্লিয়ার করে তারপরে আমি যাবো আর কি। তো এখানে এই ক্ষেত্রে আপনি যদি একদিন যদি অনলাইনে করেন বা একদিন সরি একদিন যদি আপনার হচ্ছে লাইভ ক্লাস করতে পারেন, একদিন রেকর্ড দেখেন। সো রেকর্ড যেদিন দেখলেন সেটা থেকে আপনি প্র্যাকটিস করবেন, দেন প্র্যাকটিস করার পরে হচ্ছে প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে পরবর্তীতে ক্লাস তো আপনি লাইভ করতে পারতেছেন, সেই লাইভ ক্লাস যদি আপনি উপস্থিত থাকেন সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে আর ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। কি। ওকে। জি, আরো কারো কোনো কোশ্চেন আছে? আমি কোর্সটা সরাসরি করতে যাচ্ছিলাম, কিন্তু মিরপুরে হলে সুবিধা হতো। না, আমাদের এখন শুধুমাত্র ঢাকা উত্তরাতে ব্রাঞ্চ আছে। আপনার অফলাইনে কেউ কোনো কোর্স করতে চাইলে আমাদের অফিসে আসতে হবে, অন্য জায়গায় আমাদের কোনো ব্রাঞ্চ নেই। আর একটা কোশ্চেন ছিল, আর জি বলেন। ইলেকট্রিক্যাল ড্রয়িং এটা কি আপনার এই যে অটোক্যাড 2007 যে সফটওয়্যারটা, এটা আমার কাছে আছে, এটা দিয়ে কি এটা করা পসিবল? এটা বেসিক যে নলেজ গুলো এগুলো তো মোটামুটি টিউটোরিয়াল দেখছি। না, এটা দিয়ে কি ইলেকট্রিক্যাল টুডি অনেক করা? কিছু মিসিং আছে 2007-এর মধ্যে, অনেক কিছু মিসিং আছে। 2007 হচ্ছে আমরা মাউস কমান্ড নিয়ে কাজ করতে হবে, কিবোর্ড কিবোর্ড শর্টকাট কমান্ড সবকিছু পাবে না। যেমন আপনি একটা লাইন ড্র করবেন, আপনার যাইতে হবে মাউস দিয়ে ক্লিক করে ধরে তারপর লাইন ড্র করতে হবে। কিন্তু আপনি যদি আপডেট গুলো ইউজ করেন সেক্ষেত্রে জাস্ট আপনি কিবোর্ড থেকে জাস্ট এল প্রেস করলে আপনার লাইন ড্র হয়ে যাচ্ছে আপনার ইজিলি। কিন্তু আপনার এখানে লাইন ড্র করতে হবে, তারপর এখানে নিয়ে এসে মানে এটা তো নাও থাকতে পারে আপনার। হ্যাঁ, আর ব্যাকডেটেড থাকার চেয়ে আপডেটেড আসলে আমার মনে হয় বেটার সবসময়। আপডেটেড সবকিছু নিয়ে চিন্তা ভাবনা করা বা আপডেট কিছু নিয়ে আগানোই বেটার। হ্যাঁ, শিকার সমস্যা ক্ষেত্রে কি হবে এটা, না। শিকার ক্ষেত্রে কি এটা আমি ইউজ করতে পারবো না? শেখার ক্ষেত্রে ইউজ করলে আপনি ওটা সে 2022-এ অ্যাপ্লাই করতে পারবেন, 2020-এ অ্যাপ্লাই করতে পারবেন না। মানে ওদের 2007 দিয়ে কাজ করছেন বা 7 দিয়ে কাজ করে আপনি অভ্যস্ত, কিন্তু 2020-এ এসে আপনি হয়তো বা একটু প্রবলেম হতে পারে। বা 2017 বা 2015-এর পরে যেগুলো আছে এগুলোতে আপনি ইজিলি কাজ চালাতে পারবেন, 2007 অনেকটা পুরাতন হয়ে যায়। মানে আপনি 2007 কেন ইউজ করবেন ভাই? আপনার মানে কম্পিউটার কনফিগারেশন লো এই জন্য নাকি কেন? জি জি জি, কনফিগারেশনের জন্য। কনফিগারেশন কারণ কি একটু বলবেন প্লিজ? 3rd জেনারেশন কোরাই 3। সমস্যা নাই তো, আপনি চালাইতে পারবেন। জাস্ট চালাতে যখন পারবেন। অন করবেন তখন একটু টাইম টাইম নিবে আর কি, অন করার সময় টুকটাক মাঝে মধ্যে ল্যাগিং করবে, তাছাড়া চলবে আর কি। ঠিক আছে। জি। আচ্ছা, আর ল্যাগিং। কারো কোনো কিছু বলার আছে? আচ্ছা, আশা করি আর কারো কিছু জানার বা বলার নেই। যদি থেকে থাকে তাহলে আপনারা বলতে পারেন, আর না হয় আজকের সেমিনারটি আমরা শেষ করবো আর কি। ওকে ভাই, আপনাদের সেমিনারটা আসলে অনেক ভালো লাগলো। ক্লাসটা আসলে আহ, প্রথম থেকে খুব সাজে গুজে নাইমুর ভাই বলছে, খুব সুন্দর হয়েছে। আহ, আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। জি জি, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে থাকার জন্য। আচ্ছা, আপনি আর সবাইকে আমাদের ধন্যবাদ। অ্যাডভান্টেজ বিডির আরো বেশ কিছু প্রফেশনাল কোর্স আছে, যেমন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, তারপর হচ্ছে আহ, আমাদের ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন সিস্টেম ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন ফর আরএসসি অ্যাকর্ড অডিট। এই ধরনের প্রফেশনাল কোর্সগুলো আপনারা যারা করতে চান বা আপনাদের আশেপাশে যারা করতে যাচ্ছে, আমাদের সাথে কথা বলতে বলতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি ভিজিটে আসতে পারেন। তো এই হলো বিষয়। আর হচ্ছে আপনাদেরকে আবারও জাহিদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি। জাহিদুল ভাই, জি জি। আপনারা কি পিএলসি, স্কাডা, জিসিএস এর উপর কোনো কোর্স আছে কি? জি জি জি, আমাদের পিএলসি, আমাদের এখানে পিএলসি অটোমেশন যেটা বললাম, আমরা অটোমেশনের এখানে আমাদের অফলাইন কোর্স আছে এবং অনলাইনও কোর্স আছে। আমাদের অফলাইন এখানে মানে ল্যাব অনেক অনলাইন অত্যন্ত নেই? অনেক সুন্দর ল্যাবও আছে আমাদের অফলাইনে। এখানে ল্যাবে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি সবকিছু। না না, আসলে অফলাইন তো টাফ ব্যাপার, অনলাইন নাই? অনলাইনও আছে আমাদের এই যেহেতু অটোমেশনটা আসলে সফটওয়্যার বেসিস, তো এগুলা যেমন অটোক্যাড একটা সফটওয়্যার বেসিস কোর্স, তো এগুলো অনলাইনেও করা যায়। তো আমাদের অনলাইন কোর্সও আছে আর কি না, শুধু কি অটোমেশনের। পিএলসি, ডিসিএস, স্কাডা এগুলো কি আছে নাকি?
ডিসিএস আমাদের স্কাডা সিস্টেমটাও চালু ছিল, তবে আপাতত আমরা স্কাডার নতুন ব্যাচ নেই আর কি, ঠিক আছে। ডিসিএস টা নেই, আমরা স্কাডাটা ছিল আর কি, স্কাডা অটোমেশন এগুলো করাই। স্কাডার পিএলসি কিছু এগুলো একটু মানে মাইন্ড না করলে বলতে পারি আর কি, মানে কত করে কোর্স ফি নিচ্ছেন এগুলো জি, পিএলসি? আমাদের পিএলসি বলতে শুধু পিএলসির কথা বলতেছেন কি আপনি, নাকি ফুল অটোমেশন সিস্টেমটার আচ্ছা, কথা অটোমেশন বলতেছেন? সিস্টেমই বলেন, অটোমেশন সিস্টেমই আচ্ছা, বলেন। অটোমেশনের আমরা এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। হ্যাঁ, একটা হচ্ছে শুধু সিমেন্স ব্র্যান্ড নিয়ে, আপনি আশা করি চিনেন সিমেন্স ব্র্যান্ডের স্পেশালিস্ট আমাদের ইঞ্জিনিয়ার রায়হান কবির স্যার, ড্যান ফুডস লিমিটেডের হচ্ছে সিনিয়র মেইনটেনেন্স ম্যানেজার। উনি আর কি এই কোর্সটা নিয়ে থাকে শুধু সিমেন্সের যে অটোমেশন সিস্টেমটা, পিএলসি বলেন, বিএফডি বলেন, এইচএমআই বলেন, সবকিছু যাবতীয় এখানে উনি নেন। এটার কোর্স ফি আমরা 12,000 টাকা নিয়ে থাকি। আর আদার্স যে ব্র্যান্ড গুলো আছে যেমন মিৎসুবিশি, ডেল্টা, তারপরে হচ্ছে এলএস, এরকম ব্র্যান্ড গুলা নিয়ে আমরা আরেকটা অটোমেশন বলে থাকি। এটার ভিতরে আমাদের 3-4টা ব্র্যান্ডের পিএলসি শিখে থাকি, তারপর হচ্ছে ভিএফডি আছে 2টা ব্র্যান্ডের, এইচএমআই 2টা ব্র্যান্ডের শিখে থাকি। এটার কোর্স ফি নিয়ে থাকি আমরা 16,000 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মানে দুইটা ভেরিয়েশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কোর্স ফিটা ঠিক আছে। হুম, হ্যাঁ, বর্তমান সময়ে একটু মনে হয় বেশি কুস্তিটা একটু আসলে একটু যুগের সাথে বেশি তাল হয়। মিলিয়ে আপনার চলতে হবে আর কি। আপনি অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন আসলে ফেসিলিটি আসলে কতটুকু দিচ্ছে সেটাও একটা বিষয়, বা কি আছে সেটাও একটা বিষয়। তো এগুলো কোর্স ফি একটু হাই মনে হয় আর কি আমাদের দেখতে গেলে। হুম, স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন কোর্স ফিটা মনে হয় যে অনেক বেশি, কিন্তু আসলে শিখার অনেক কিছু আছে এবং শিখা যায় অনেক কিছু, ঠিক আছে। না সেটাই। তো সমস্যা নেই, টাকা পয়সা প্রবলেম নাই। আসলে আপনারা আসলে একটা জি জি আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত কথা, এটা একটা প্রজেক্ট, মানে একটা ট্রেনিং এর থেকে তো আসলে কিছু না জানলেও ট্রেনিং এর নামটা জানা যায়। ধরো অনেকে পিএলসি কি এটাই জানে না, মানে আমি কথার কথা হুম, বলতেছি। হুম, একটা ট্রেনিং জি করলে কিছু না হলেও অন্তত 1% 2% কিছু তো জানা যায়। তো অবশ্যই। আমার মনে হয় ট্রেনিং মানে 5-6-10 হাজার টাকা, একটু 10 হাজার টাকা যেমন ধরুন 5-6 হাজার টাকার ভিতরে হলে যে কোনো ট্রেনিং করা যেতে পারে। এটা আসলে কিছু না জি কিছু শেখা যায় লাইফে। জি যেমন জি আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমার এই মানে এগুলো কোনো কাজে লাগেই না। আমি পিডিবিতে আছি, উপসহকারী জি প্রকৌশলী ফরেস্ট ইঞ্জিনিয়ার, জি খুলনাতে আছি আমি। তা আমার আচ্ছা। এই কোনো কিছুই মনে করেন টোটালি লাগেই না। আমাদের পাওয়ার প্ল্যান্ট আর কি, 330 মেগাওয়াট পাওয়ার হ্যাঁ প্ল্যান্ট, হ্যাঁ অপারেশন ডিভিশনে আছি। তারপরেও আমি কিন্তু এই যে কিছু কিছু সেমিনার এগুলো করি আর কি মাঝে মাঝে, যে অনেক কিছু শেখা যায়। অটোক্যাডের কাজ আমি জানতামই না। আমি চাকরি করি 2013 সাল থেকে, কিন্তু জি আমি এই 22 সালে, 22 সালেও নাই, 24 সালে প্রথম এই মানে জুন মাস থেকে আমি অটোক্যাডের কাজ জানি। এর আগে জানতামই না। ঠিক আছে, তা আচ্ছা, এই হচ্ছে অবস্থা, আসলে ক্ষেত্রগুলো অনেক প্রবলেম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই শেয়ার করার অটোমেশন জন্য কোর্সটা বিষয়গুলো। করার ইচ্ছা আছে বলে অবশ্যই জানাবো। আমি এই নাইম ভাই যে এখানে কিছু নাম্বার দেখছি, তো নাম্বার রেখে দিছি, হবে জানাবো। জি জি ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, আচ্ছা, ঠিক আছে, সালাম। থ্যাংক ইউ আপনাকে। নাইম ভাই কিছু বলবেন নাকি শেষ করে দিব? না, শেষ করে দেন, আমার আর কিছু বলার নেই। ওনাদের কোনো কোশ্চেন থাকলে আমি রিপ্লাই দিতাম আর কি। তাহলে আচ্ছা আচ্ছা যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে এখানেই সমাপ্তি করতে পারেন আর কি। আচ্ছা, থ্যাংক ইউ নাইম ভাইকে ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত আছেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে সেমিনারটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।